আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব সামার 25 যে আপনাদের ফাইনালে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সলভ করার। সো আমরা স্টার্ট করতে পারি। একদম শুরুতে আমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছি এবং এখানে হচ্ছে আপনাদের ফার্স্টে হচ্ছে 5টা শর্ট কোশ্চেন রয়েছে। প্রত্যেকটাতে হচ্ছে 1 মার্ক করে। দেন সেকেন্ডে হচ্ছে 3টা কোশ্চেন আছে। এগুলো হচ্ছে একটু এক্সপ্লেনেশন টাইপ কোশ্চেন। আমাদেরকে একটু হচ্ছে ফিগারটা হয়তোবা আঁকতে হতে পারে অথবা একটু এক্সপ্লেইন করতে হতে পারে। বর্ণনামূলক যেটাকে আপনারা বলে থাকেন। সো এখানে হচ্ছে প্রত্যেকটাতে 5 মার্কস করে দেওয়া আছে অর্থাৎ 15 অ্যান্ড উপরে ছিল হচ্ছে 5। সো আমাদের 20 মার্কস অলরেডি কভার হয়ে গেল এবং বাকি অংশগুলো বাকি 20 মার্ক হচ্ছে আপনাদের কিছু সার্কিট অ্যানালাইসিস, কিছু ম্যাথমেটিক্যাল পোরশন বলতে পারেন। সো 50-50 আর কি ব্যাপারটা। সো এটা ভ্যারিও করতে পারে বাট মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে এমনই থাকে। সো আমরা একটু ফার্স্ট থেকে দেখা ট্রাই করি যে একদম শুরুতে আমাদের 5টা শর্ট কোশ্চেন রয়েছে এবং এগুলো হচ্ছে ফার্স্ট এটা বলছে যে নেম দ্য কম্পোনেন্টস ইন আ প্র্যাকটিক্যাল সার্কিট অফ আ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার। ওকে, সো ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের যে সার্কিটটা আমরা বিল্ড করি সেখানে হচ্ছে কি কি কম্পোনেন্টস থাকে সেই কম্পোনেন্টসগুলোর নাম আমাদেরকে লিখতে হবে। ওয়েল, সো এই ব্যাপারটা তো আসলে আমাদের জন্য একদম ইজি, তাই না? সো আমরা কি কি দেখেছিলাম আমাদের যে সার্কিটের ডিজাইন করতে যাই ওখানে হচ্ছে একটা ট্রানজিস্টর থাকে যেটা হচ্ছে আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি যেটাকে আমরা বলে থাকি, রাইট? অ্যান্ড দেন আমরা হচ্ছে এখানে বায়াসিং কিছু রেজিস্টর কিন্তু দেখতে পাই, R1 R2 আর সি হচ্ছে কি কালেক্টরের রেজিস্ট্যান্সটা, দেন হচ্ছে এমিটারের এখন একটা রেজিস্ট্যান্স থাকে। সো এই ফিগারটা আসলে আমাদের মনে থাকলে আমরা কিন্তু দিতে পারি। কাপলিং ক্যাপাসিটর হচ্ছে পাশাপাশি দুটো সিঙ্গেল স্টেজকে হচ্ছে একত্রিত করে, মাল্টি স্টেজ করার ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে হেল্প করে, তাই তো? দেন হচ্ছে আমাদের বাইপাস ক্যাপাসিটর আমরা দেখে থাকি, অর্থাৎ আমাদের হচ্ছে যাতে নিচে দিয়ে এসি কারেন্টটা পাস হলে অ্যাকচুয়ালি কি হতো, আমাদের যে আরই রেজিস্ট্যান্সটা সে হচ্ছে ভোল্টেজটা বা আউটপুটটাকে কমিয়ে দিত। অ্যাজ এ রেজাল্ট আমরা একটা বাইপাস ক্যাপাসিটর ইউজ করি, তাই তো? সেখান দিয়ে হচ্ছে আমাদের এসি কারেন্টটা পাস হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট আমরা একটা বিগ অ্যামাউন্ট অফ আউটপুটটাকে পাই। সো দেন হচ্ছে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই তো একটা থাকে, দেন লোড রেজিস্টার নামে একটা জিনিস থাকে। সো এই জাস্ট কম্পোনেন্টস গুলোর নাম আপনারা দিতে পারলেই 1 মার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন। দেন সেকেন্ড যে কোশ্চেনটা ছিল সেটাতে বলছিল যে রিকল দ্য 3 ডিবি ফ্রিকোয়েন্সি। ওয়েল, সো 3 ডিবি ফ্রিকোয়েন্সিটা আমরা যখন হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে পড়াশোনা করেছি তখন একটা ফিগার দেখেছিলাম। ফিগারটা অনেকটা এরকম ছিল, রাইট? সো আমাদের একটা ফ্রিকোয়েন্সি থাকে যেটা হচ্ছে আমাদের একদম ম্যাক্স বা আমরা যেটাকে হচ্ছে 100% বলতে পারি। তো এর সাপোজ কথার কথা 70%, সাপোজ কথার কথা এরকম একটা পয়েন্টে আসলো, রাইট? সো এই যে আমরা বলছি যে হচ্ছে আমাদের 100% যদি ম্যাক্সিমাম হয়, তো সেক্ষেত্রে আমরা যখন এই 70.7% হচ্ছে এই ম্যাক্সিমাম ভ্যালুর, সেই পর্যন্ত আমরা ওই রেঞ্জ দুটোকে নিতে পারি, অর্থাৎ এই রেঞ্জ পর্যন্ত আমরা ফ্রিকোয়েন্সিটাকে নিতে পারি। বা একটু সহজ করে আমরা যদি ফর্মালি বলি তাহলে 3 ডিবি ফ্রিকোয়েন্সি হচ্ছে frequency at which the amplifier gain becomes 70.7% of its maximum value. তার যে ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল সেখান সেটার যদি 70.7% পর্যন্ত আসে, তাহলে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটাকে আমরা বলে থাকি 3 ডিবি ফ্রিকোয়েন্সি, রাইট? আচ্ছা, সো আমাদের মেইনলি হচ্ছে কি থাকে যে এখানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আমরা কি এমপ্লিফায়ার যে গেইনটা সেই গেইনটা হচ্ছে আমরা রাখি, অ্যান্ড দেন আমাদের এক্স এক্সিস বরাবর হচ্ছে আমরা সাপোজ কথার কথা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা সেটাকে রাখলাম। সো এখানে হচ্ছে ম্যাক্সিমাম যে গেইনটা পাচ্ছি অবভিয়াসলি সেখানে কোনো একটা ফ্রিকোয়েন্সি তো আছে, কিন্তু এই ম্যাক্সিমাম গেইনটা আসলে দরকার না, আমাদের দরকার হচ্ছে ম্যাক্সিমাম থেকে অ্যাটলিস্ট একটু কমে 70.7%, সেটা কমতে এদিকেও পারে আবার এই সাইডেও কিন্তু কমতে পারে। সো মোটামুটি এই যে 70.7% পর্যন্ত নিয়ে যদি আমরা এই যে ফ্রিকোয়েন্সিটা নেই, দেন আবার এই পাশ থেকে হচ্ছে 70.7% পর্যন্ত এই যে ফ্রিকোয়েন্সিটা নিলাম, এই যে ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেলাম, হ্যাঁ, ম্যাক্সিমামের হচ্ছে 70.7% বা 7%, বা যেটাকে আমরা যদি এমনিতে ভ্যালুতে প্রকাশ করি তাহলে 0.707, এটা এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি হচ্ছে স্পেসিফিক, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলছি 3 ডিবি ফ্রিকোয়েন্সি। ওকে, ওয়েল, সো আমরা এটাকেও কিন্তু 3 ডিবি ফ্রিকোয়েন্সি বলছি, এটাকেও বলছি, দুটোই কিন্তু আসলে আমাদের জন্য 3 ডিবি ফ্রিকোয়েন্সি। এটাকে অলসো কাট অফ ফ্রিকোয়েন্সিও বলা হয়ে থাকে। ওকে, ফাইন। দেন আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি ডিফাইন দ্য ইউনিপোলার ট্রানজিস্টর। আচ্ছা, ইউনি এই ওয়ার্ডটা থেকে আপনাদের অলরেডি আইডিয়া আসা উচিত যে ইউনি মানে হচ্ছে এক। বাইপোলার যদি বলতো তাহলে দুই, বাই মানে দুই, ইউনি মানে এক, তাই তো? তার মানে আমাদের পোলারিটি যেটা সেটা হচ্ছে যে কোনো একটা হবে। বা আমি ফর্মালি বলতে পারি যে এ ইউনিপোলার ট্রানজিস্টর ইজ আ ট্রানজিস্টর ইন হুইচ অনলি ওয়ান টাইপ অফ চার্জ ক্যারিয়ার কন্ডাক্টস দ্য কারেন্ট। কারেন্ট কন্ডাকশনের যে কাজটা করবে সেখানে যে কোনো একটা চার্জ ক্যারিয়ার কাজ করবে।
যেহেতু এটা ইউনিপোলার, হয় সেখানে ইলেকট্রন চার্জ ক্যারিয়ারের কাজ করবে অথবা হোল, বাট দুইটা একসাথে কখনোই করবে না, যে কোনো একটা। যেটা আমরা দেখতে পাই হচ্ছে আমাদের জেএফএট বলেন কিংবা মসফেট বলেন, সেখানে কিন্তু এটা দেখতে পাই। ওয়েল, দ্য নেক্সট কোশ্চেনটাতে আমাদেরকে বলছে যে লিস্ট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আইডিয়াল অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অফএম যেটাকে আমরা বলে থাকি, অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে হচ্ছে আমরা সংক্ষেপে কি বলে থাকি? আমরা কিন্তু এটাকে অপএম বলে থাকি। সো এটা কিন্তু আপনারা আবার গুলায় ফেলেন না যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার আবার কি জিনিস। সো অফএম এর ক্ষেত্রে আমরা যদি এটাকে আইডিয়াল করতে চাই, অবশ্যই আমাদেরকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হয়, বাট বেসিক তিনটা জিনিস রয়েছে। যে আমাদের, যেহেতু এখানে হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং এর যে ডিফারেন্সটা এটা অনেক কম থাকে, সো আমাদের মেইনলি হচ্ছে গেইনটাকে বাড়ানোর জন্য কি করতে হয়, একটা হিউজ অ্যামাউন্ট অফ গেইন লাগে, রাইট? আমাদের আউটপুটটাকে বাড়ানোর জন্য আমাদের হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ একটা গেইন দরকার। সো এই যে লুপ গেইনটা হচ্ছে, ওপেন লুপ গেইন যেটা, এটা ইনফাইনাইট হতে হবে। ইকুয়েশনটা থেকেও কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি। আমাদের যে গেইনের ইকুয়েশনটা, সেটা গেইন যেটা রয়েছে এই টার্মটা কিন্তু আমাদের এই যে নন ইনভার্টিং যে ইয়াটা ছিল এবং ইনভার্টিং যেটা ছিল, এই দুটো কিন্তু হচ্ছে আমাদের কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায় নন অ্যান্ড হচ্ছে সাপোজ কথার কথা এটা ইনভার্টিং। সো এই যে ব্যাপারগুলো আসলে কি হয় যে এদের যে ডিফারেন্সটা এটা কিন্তু খুবই নগণ্য হয়। সো আমরা মেইনলি কিন্তু আমাদের আউটপুটটা যেটা, ভি আউট যেটা, এটা আসলে পাচ্ছি কেন? কারণ আমাদের এই হিউজ অ্যামাউন্ট অফ একটা গেইন ইউজ করা হয় এই জন্য। সো এই ব্যাপারটা থেকে আপনারা কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন। দেন ইনপুট ইম্পিডেন্স যেটা, এটা কিন্তু আমাদের ইনফাইনাইট হতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের এই অফ-এম যেটাকে বলছেন, এটা হচ্ছে একটা ভোল্টেজ ড্রিভেন সার্কিট, রাইট? সো এখানে হচ্ছে কারেন্টের ভ্যালুটা আমাদের ইনপুটে জিরো করতে হবে। সো কারেন্ট যদি আমি জিরো করতে চাই, আমাদের আই যদি আমরা জিরো করতে চাই, আই ইজ ইকুয়াল টু কি, ভি বাই আর। তার মানে এই যে আর বা রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি আমি অনেক বেশি করতে পারি বা ইনফাইনাইট করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে ভি কে একটা হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালু দ্বারা ভাগ করার কারণে আই এর ভ্যালুটা কিন্তু টেন্স টু জিরো বা জিরো চলে আসবে। সো আমরা কারেন্টটাকে জিরো করতে পারবো। সো এই জন্যই হচ্ছে মেইনলি আমাদের ইনপুট ইম্পিডেন্স যেটা, এটা শুধু যে আরই হতে হবে এমন না, জেড দ্বারা আমরা ইম্পিডেন্সকে প্রকাশ করি, এটা রেজিস্ট্যান্সের বাধা অথবা অন্য যে কোনো কিছুর বাধা হতে পারে। সো ইনফাইনাইট হতে হবে এই বাধাটাকে। ওকে, ওয়েল দেন হচ্ছে জিরো আউটপুট ইম্পিডেন্স, আউটপুটের যে রেজাল্টটা আমরা পাচ্ছি ওটাকে হচ্ছে আমরা ম্যাক্সিমাইজ করতে চাই, আউটপুটের যে ভোল্টেজটা এটাকে আমরা ম্যাক্সিমাইজ যদি করতে চাই, সেক্ষেত্রে আবার আমাদের রেজিস্ট্যান্স বা জেড যেটাই বলেন না কেন, এটার ভ্যালুটা কি হতে হবে, কম হতে হবে বা জিরো হতে হবে, আমরা যদি অন্যভাবে বলি। ওয়েল, সো এই জন্যই বলা হচ্ছে যে আমাদের জিরো আউটপুট ইম্পিডেন্স। ওকে, সো এই তিনটা মেইনলি কন্ডিশন আছে আমি যদি একটা আইডিয়াল হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার পেতে চাই। ইন দ্যাট কেস, ওয়েল লাস্ট কোশ্চেনটা আমাদেরকে বলছে যে রাইট এ শর্ট নোট অন সিমস। আচ্ছা, সিমস নিয়ে হচ্ছে আপনাদের খুব বেশি একটা ডিটেলস নেই, জাস্ট এইভাবে হচ্ছে শর্ট কোশ্চেন এখানে আসতে পারে। সো সিমসটা জেনে রাখতে হবে যে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। আমরা মসফেট পড়েছিলাম, রাইট? সো ওখানে কিন্তু দেখেছিলাম যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটা জাস্ট কমপ্লিমেন্টারি। এটা একটা টেকনোলজি যেখানে হচ্ছে আমরা পি মস অর্থাৎ পজিটিভ মস এফইটি আবার হচ্ছে নেগেটিভ মস এফইটি দুটোই হচ্ছে ইউজ করে থাকি। এটার কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, যেমন হচ্ছে আমাদের পাওয়ার কনজাম্পশনটা ভেরি লো, খুবই অল্প পাওয়ার এটা চলতে পারে। দেন হচ্ছে আমাদের সুইচিং স্পিডটা অনেক হাই, নয়েজ ইমিউনিটি করতে পারে, দেন হাই প্যাকিং ডেন্সিটি রয়েছে। সো এইরকম হচ্ছে দুই তিনটা আপনারা যদি লিখে দেন, এটা কিন্তু জাস্ট এক মার্কের জন্য। সো কি কি টেকনোলজি ইউজ করে সেটা হচ্ছে বলে দিলেন, দেন অ্যাডভান্টেজে দুই তিনটা পয়েন্ট লিখতে পারলেই কিন্তু আপনাদের এটা হয়ে যাচ্ছে। ওয়েল দেন হচ্ছে আমরা এক্সপ্লানেশন যে টাইপ কোশ্চেনগুলো রয়েছিল সেগুলোতে যাচ্ছি। যে 2 এর এ বলছে এক্সপ্লেইন ইন ডিটেল দ্য অপারেশন অফ আ ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট এটাকে কিন্তু আমরা অসিলেটরি সার্কিটও বলে থাকি। সো ডিফারেন্ট ডিফারেন্ট নামে কিন্তু আসতে পারে। অ্যান্ড দ্য প্রসেস থ্রু হুইচ আনড্যাম্পড অসিলেশনস আর অ্যাচিভড উইদিন ইট। মেইনলি হচ্ছে আমাদেরকে এই ট্যাঙ্ক সার্কিটটা কিভাবে অপারেশন করে এটা এক্সপ্লেইন করতে হবে। অবশ্যই এখানে ফিগারটা দিলে আপনাদের জন্য এটা মার্ক পেতে আরো ইজি হবে। এবং সাথে আমাদেরকে আরো কি কি এক্সপ্লেইন করতে হবে যে এটা আসলে কিভাবে আনড্যাম্পড অসিলেশনটাকে অ্যাচিভ করে। আনডাম্পড অসিলেশন বলতে আমরা কি বুঝি? আনডাম্পড অসিলেশন বলতে কিন্তু আমরা বুঝি যে আমাদের ন্যাচারালি কি হওয়ার কথা, অসিলেশনটা হচ্ছে আস্তে আস্তে এনার্জি ড্রপ করার কারণে একটা টাইমে অসিলেশনটা কিন্তু হারিয়ে যাওয়ার কথা বা নাই হয়ে যাওয়ার কথা, অসিলেশন জিরো হয়ে যাওয়ার কথা। বাট আমরা যখন আনডাম্পড করতে পসিবল হই বা সক্ষম হই, তখন হচ্ছে আমাদের এই অসিলেশনটা কিন্তু আসলে কখনো থেমে যায় না। কেন? কারণ যতটুকু হচ্ছে আমরা লস করছি ততটুকু আমরা পোষায় দিতে পারছি। সো কিভাবে আসলে আমাদের এখানে এই ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। ওয়েল, সো একদম শুরুতে আমরা দেখি যে ট্যাঙ্ক সার্কিট বা যেটাকে আমরা অসিলেটরি সার্কিটও বলে থাকি, সেটার আসলে অপারেশনটা কেমন হয়। সো এই ফিগারটা, এই 4টা ফিগার হচ্ছে আপনাদেরকে ড্র করতে হবে এবং এই ফিগারগুলোর মাধ্যমে আমরা মেইনলি হচ্ছে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে পারি। যেমন স্টেপ 1 এ আসলে মেইনলি কি হয়, আমাদের যে ক্যাপাসিটর, এখানে হচ্ছে অবশ্যই অসিলেটরি সার্কিটে একটা ইন্ডাক্টর এবং একটা ক্যাপাসিটর থাকে। সো এই ক্যাপাসিটরটা হচ্ছে ফার্স্টে আমাদের যে সোর্স রয়েছে সাপ্লাই, ডিসি সাপ্লাই, সেখান থেকে হচ্ছে চার্জিত হয়। একটা ক্যাপাসিটরের ধর্ম কি, সে হচ্ছে ফার্স্ট
ফার্স্টে চার্জড হবে, দেন হচ্ছে সে ডিসচার্জ হবে, তাই তো? সো সে চার্জড হয় এবং তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটাকে স্টোর করে। সো অবভিয়াসলি তখন কারেন্টটা জিরো হয়ে যাবে। অ্যান্ড যখন আমরা এই সুইচটাকে ক্লোজ করে দেই, অর্থাৎ বর্তনীটা সম্পন্ন করি, তখন মেইনলি এই ক্যাপাসিটরটা ডিসচার্জ করা শুরু করে, অর্থাৎ তার মধ্যে তো চার্জ স্টোর করা ছিল ফুল, দেন হচ্ছে সেই ক্যাপাসিটরটা বিগিন টু ডিসচার্জ, যখন সে চার্জটা ছাড়া শুরু করবে। কিসের মাধ্যমে? এই যে ইন্ডাক্টরটার মাধ্যমে। সে যদি চার্জটাকে ছেড়ে দেয়, অবশ্যই সেই চার্জটাকে কিন্তু কাউকে না কাউকে গ্রহণ করতে হবে, তাই তো? সো কার থ্রুতে হচ্ছে সে ছাড়ছে? এই ইন্ডাক্টরটা থ্রুতে সে ছেড়ে দিচ্ছে। ওয়েল, তাহলে এই ক্যাপাসিটরটা যে ডিসচার্জ করছে, এই যে চার্জগুলো, এই চার্জগুলো কিন্তু এদিকে ইন্ডাক্টরের দিকে মুভ হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের এই ইন্ডাক্টর বা কয়েল যেটা আছে, এটার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। আচ্ছা, তার মানে এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা স্টোর করে রেখেছিল আমাদের ক্যাপাসিটর, সেটা কিন্তু আস্তে 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 হচ্ছে অন্য একটা এনার্জিতে কনভার্ট হবে। সেই এনার্জিটা কি? যেটা আমাদের ইন্ডাক্টরে ইউজ হয়, সেটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি। সো এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা আস্তে আস্তে হচ্ছে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। ওয়েল, এবং কারেন্ট কিন্তু ইনক্রিজ হবে গ্র্যাজুয়ালি। ফার্স্টে কিন্তু কারেন্টটা 0 ছিল। বাট যখন এসব ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, কারেন্টটা কিন্তু আস্তে, 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 আস্তে বাড়ছে। এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের এই ক্যাপাসিটরটা কিন্তু ফুললি হচ্ছে ডিসচার্জ হয়ে যাবে। মানে তার মধ্যে যতটুকু চার্জ স্টোর ছিল, পুরোটাই হচ্ছে সে ডিসচার্জ করে দিবে। তখন আমাদের ভোল্টেজটা হয়ে যাবে 0 আর কারেন্টটা হয়ে যাবে ম্যাক্সিমাম। অর্থাৎ আমাদের সম্পূর্ণ ইলেকট্রোস্ট্যাটিক যে এনার্জিটা, সেটা সম্পূর্ণভাবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা। ওয়েল, এবার যেটা ঘটবে যে সম্পূর্ণটা ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হলো, ভালো কথা। কিন্তু সে এখানে স্টপ হবে না। কেন স্টপ হবে না? কারণ লেঞ্জ নামক একজন বিজ্ঞানী ছিল, তিনি হচ্ছে একটা ল দিয়েছিলেন যে লেঞ্জের ল অনুসারে এই কারেন্টের ফ্লোটা যেদিকে হলো, সেই দিকে ওরা কারেন্টের ফ্লোটাকে বজায় রাখতে চায়। এটা একটা ধর্ম। আচ্ছা, সো এই লেঞ্জের ল অনুসারে ইট কিপস কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সেম ডিরেকশন। যেহেতু সেম ডিরেকশনে হচ্ছে কারেন্টের ফ্লোটাকে সে মেইনটেইন করতে চায়, অ্যাজ আ রেজাল্ট আমাদের এই ঘটনাটা আবার পুনরায় ঘটবে। অর্থাৎ এখন হচ্ছে ম্যাগনেটিক এনার্জিতে সম্পূর্ণটা কনভার্ট হয়ে গেল এবং ইন্ডাক্টরের মধ্যে এটা স্টোর আছে। এটা হচ্ছে আবার পুনরায় এই কারেন্টের ফ্লোটা বজায় রাখার জন্য সে আবার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হওয়া শুরু করবে। কিন্তু এটা হবে অপোজিট ডিরেকশন। এই যে ডিরেকশনটা চেঞ্জ, এতক্ষণ কিন্তু এই সাইডে হচ্ছিল, এবার সাইডটা চেঞ্জ হয়ে এই সাইডে হয়ে যাবে। তার মানে এবার আবার ম্যাগনেটিক যে এনার্জিটা, সেটা আস্তে আস্তে আবার হচ্ছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হওয়া শুরু করবে, বা আমাদের ক্যাপাসিটরটা হচ্ছে আবার চার্জিত হওয়া শুরু করবে। কিন্তু দিকটা কিন্তু অপোজিট। সো তার যে আগে হচ্ছে মাইনাসটা নিচে ছিল, প্লাসটা উপরে ছিল, এবার কিন্তু ঠিক অপোজিটটা হবে। ওয়েল, সো এটি বলা হচ্ছে যে দ্য কারেন্ট চার্জেস দ্য ক্যাপাসিটর এগেইন, চার্জ করবে আবার ক্যাপাসিটরকে, বাট উইথ অপোজিট পোলারিটি। এবার পোলারিটিটা ডিফারেন্ট হবে বা অপোজিট হবে। আবার পরবর্তীতে এই সেম জিনিসটা রিপিট হবে। আবার যখন ফুললি চার্জড হয়ে যাবে আমাদের ক্যাপাসিটর, দেন সে আবার হচ্ছে তার অপোজিট ডিরেকশনে পুনরায় ডিসচার্জ হওয়া শুরু করবে। আবার সেমভাবে ইন্ডাক্টর পরবর্তীতে আবার অপোজিট ডিরেকশনে হচ্ছে ক্যাপাসিটরকে চার্জ করবে। এইভাবে এই প্রসেসটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। So, এই যে আমাদের যে সেম প্রসেসটাই যে রিপিট হচ্ছে, কারেন্ট নাও ফ্লোস ইন অপোজিট ডিরেকশন, কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জ হচ্ছে এবং রিপিট হচ্ছে। এই যে এনার্জি কন্টিনিউয়াসলি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থেকে ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, আবার ম্যাগনেটিক এনার্জি থেকে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, ক্যাপাসিটর থেকে ইন্ডাক্টর, ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর। এই কন্টিনিউয়াস চেঞ্জের কারণেই হচ্ছে আমাদের এই যে এনার্জিটা, সেটা এই অসিলেশনটাকে প্রডিউস করতে পারছে। ওকে, সো এটাই হলো মেইন ব্যাপার। সো অপারেশনটা আমরা জেনে গেলাম। এবার আমরা কিভাবে আসলে এটাকে আনডাম্পড অসিলেশনে কনভার্ট করতে পারি। আমরা তো জানি যে ন্যাচারালি আমাদের সবকিছু হচ্ছে ডাম্পড, অর্থাৎ একটা টাইমে সাপোজ কথার কথা ফার্স্টের দিকে অসিলেশনটা অনেক বেশি ছিল, অনেক বেশি, দেন হচ্ছে আস্তে আস্তে কমতে 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 এভাবে হচ্ছে ন্যাচারালি কিন্তু এটা জিরো হয়ে যায়, তাই তো? এটা হচ্ছে নেচার। কিন্তু আমরা কিন্তু রিয়েল লাইফে আসলে এমন যদি হয়, তাহলে কিন্তু আমাদের আসলে হবে না। আমাদের অসিলেশনটা সবসময় মেনটেন করতে হবে। যে এতে ছিল সেই সেম ফরম্যাটে হচ্ছে আমাদের মেনটেন করতে হবে, তাই তো? কমতে দেওয়া কিন্তু যাবে না। হ্যাঁ, কখনো যদি স্টপ হয়ে যায় তাহলে তো আমাদের লস। সো আমরা এই আনডাম্পড অসিলেশন, অর্থাৎ কোনো এনার্জি যাতে লস হয়ে না যায়, এটা আসলে কিভাবে এনশিওর করতে পারি? ওয়েল, টু অবটেইন আনডাম্পড অসিলেশন দ্য এনার্জি লস্ট ইন এভরি সাইকেল, প্রত্যেকটা সাইকেলে দেখেন আমাদের একটা সাইকেল কখন কমপ্লিট হয়? একবার উপরে গিয়ে আবার একবার নিচে গিয়ে যখন এখানে ফিরে আসে, তখন হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হয়, তাই তো? সো সরি, এই একটা সাইকেল কমপ্লিট হতে গেলে তার ন্যাচারালি কিছু পরিমাণ এনার্জি লস হয়ে যায়। যেমন কথার কথা আমরা হচ্ছে
100 দিয়েছিলাম ফার্স্টে ইনপুট, যখন একটা সাইকেল কমপ্লিট হয়ে যায় সেটা হয়তো বা 95 হয়ে যায়। সো এই যে 5, এটা হচ্ছে লস হয়ে গেল আমাদের। সো এরকম প্রত্যেকটা সাইকেলে কিছু না কিছু এনার্জি লস হতে থাকে এবং এই জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমাদের অসিলেশনটা আর থাকে না, স্টপ হয়ে যায়। সো এই লস হওয়া যে এনার্জিটা রয়েছে, লস্ট এনার্জি যেটাকে আমরা বলছি, প্রত্যেকটা সাইকেলে যে লস হচ্ছে, এটাকে আমাকে এক্সটার্নালি সাপ্লাই দিতে হবে, এটা আবার পুনরায় পোষায় দিতে হবে। এটা হচ্ছে মেইন কথা। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এটা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে করতে পারি। অ্যাম্প্লিফায়ার, অসিলেটর সার্কিট, এগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করে। ওয়েল, সো আনডাম্পড অসিলেশন যখনই আমরা পেতে যাব একটা ডাম্পড অসিলেশন থেকে, আমাদেরকে অলওয়েজ এনশিওর করতে হবে যে আমাদের যে এনার্জিটুকু লস হয়ে যাচ্ছে, লস্ট এনার্জিটা, এটা আমাদেরকে এনার্জি যে আমরা এক্সট্রা ভাবে বাইরে থেকে সাপ্লাই দিচ্ছি এই পজিটিভ ফিডব্যাকের থ্রুতে, এই সাপ্লাইড এনার্জিটা অবশ্যই লস্ট এনার্জির ইকুয়াল হতে হবে। অর্থাৎ আমি প্রথম সাইকেল হচ্ছে 5 লস করে ফেললাম, সো দেন আমাকে আবার এক্সটার্নালি এই 5টাকে সাপ্লাই দিয়ে দিতে হবে, তাহলেই হচ্ছে আমি লসটাকে রিকভার করতে পারবো। বাট এই রিকভার করার ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে অবশ্যই আমাদের সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা, আমি বাইরে থেকে যে 5 সাপ্লাই দিচ্ছি এবং ভিতরে আমার যে সিগন্যালটা আছে, এই দুটোর ফ্রিকোয়েন্সিটা অবশ্যই সেম হতে হবে এবং এদেরকে অবশ্যই ইন ফেজে থাকতে হবে। আচ্ছা, ইন ফেজে থাকা মানে কি? যেমন কথার কথা, আমাদের একটা সিগন্যাল হচ্ছে এরকম, আরেকটা সিগন্যাল হচ্ছে লাইক সে 180 বা সামথিং 90 ডিগ্রি বা যেকোনো একটা অ্যাঙ্গেল থেকে হচ্ছে পিছিয়ে বা সামনে এগিয়ে আছে, তাহলে হবে না। তাদের একই ফেজে থাকতে হবে, কোনো ফেজ ডিফারেন্স থাকা যাবে না। যেমন এখানে হচ্ছে ফেজ ডিফারেন্স আছে, এটা থাকা যাবে না। তাদেরকে ইন ফেজে থাকতে হবে, তাহলেই হচ্ছে সে অ্যাড হতে পারবে। ফ্রিকোয়েন্সি এবং সেম সেম ফেজ যখন হবে, সেম ফ্রিকোয়েন্সি সেম ফেজ, তখনই হচ্ছে আমাদের এই পজিটিভ ফিডব্যাক যেটা আমরা বাইরে থেকে এক্সটার্নাল দিচ্ছি, সেটা গিয়ে ফাইনালি হচ্ছে আমাদের অ্যাড হতে পারবে এবং আমাদের লস্ট এনার্জিটাকে রিকভার করে দিতে পারবে। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা মেইনলি একটা আনডাম্পড অসিলেশনটাকে হচ্ছে প্রডিউস করতে পারবো। সো এটাই ছিল টেকনিক। দেন আমরা নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি, যে ডিফারেন্সিয়েট বিটুইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। এটা খুবই বেসিক একটা কোশ্চেন, যে আমাদের পজিটিভ ফিডব্যাকটা আসলে কেমন, নেগেটিভ ফিডব্যাকটা কেমন। হ্যাঁ, এটা হচ্ছে ফেজ রিলেশন বিটুইন ইনপুট অ্যান্ড ফিডব্যাক সিগন্যালের রিলেশনটার মাধ্যমে আপনাদেরকে দেখাতে হবে। অবশ্যই ডায়াগ্রামটা এখানে মাস্ট, কোশ্চেনে বলেই দিছে। কোশ্চেনে যদি বলা নাও থাকতো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ডায়াগ্রামটা আসলে দেওয়া উচিত, কারণ কিছু কিছু কোশ্চেন থাকে যেগুলোতে ডায়াগ্রাম দিলে অনেকাংশই হচ্ছে ফ্যাকাল্টির জন্য ইজি হয়ে যায় যে আপনি আসলেই কোশ্চেনটার অ্যান্সার পারেন নাকি না পারেন জাজ করাটা। ওয়েল, সো পজিটিভ ফিডব্যাক এটা আসলে কি? যে ইন পজিটিভ ফিডব্যাক দ্য ফিডব্যাক সিগন্যাল ইজ ইন ফেজ উইথ দ্য ইনপুট সিগন্যাল। যেটা আমরা দেখতে পাই যে পজিটিভ ফিডব্যাক কি হয় আসলে, আমাদের অ্যাম্প্লিফায়ারের এখানে হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হয়। অর্থাৎ সাপোজ কথার কথা আমি ইনপুট দিয়েছিলাম হচ্ছে এমন কিছু একটা, সেটা 180 ডিগ্রি যদি ফেজ শিফট হয়ে যায়, তাহলে সেটা কিন্তু কনভার্ট হয়ে উল্টো হয়ে যাবে, এমন হয়ে যাবে, রাইট? আচ্ছা, দেন আবার যখন আমরা ফিডব্যাক নেটওয়ার্কে আসি, সেখানে আবার 180 ডিগ্রি ফেজ শিফট হয়। অর্থাৎ এখন যে আউটপুটটা এমন ছিল, এখান থেকে হচ্ছে আবার সে উল্টিয়ে যায়। সো আবার যদি উল্টিয়ে যায় তাহলে কিন্তু আবার সে পুনরায় এই ইনপুটের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে কিন্তু আবার ফিরে আসে। অর্থাৎ তখন কিন্তু তার ইনপুটের সাথে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, ইন ফেজ চলে আসে তারা। সো যেহেতু ইন ফেজে চলে আসে, এই জন্যই কিন্তু মেইনলি সে খুব ইজিলি অ্যাড হয়ে যেতে পারে বা যোগ হয়ে যেতে পারে ইনপুটের সাথে। এই জন্যই কিন্তু এটাকে পজিটিভ ফিডব্যাক বলা হচ্ছে, তাই তো? সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের এই ফিগারটার মাধ্যমে দিয়ে দিতে হবে, ফিগারটা ড্র করতে হবে। ইনপুটে যখন আমরা দিচ্ছি তখন আমাদের সিগন্যালটা উপরে হচ্ছে পজিটিভ হাফ সাইকেলটা আগে হচ্ছে, দেন নেগেটিভ। বাট অ্যাম্প্লিফায়ার যখন পার করে গেল তখন হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, অর্থাৎ আগে নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করবে, দেন পজিটিভটা। দেন আবার যখন আমরা ফিডব্যাক নেটওয়ার্কে আসবো, এখানে হচ্ছে আবার 180 ডিগ্রি ফেজ শিফট হয়। এটা হচ্ছে আমাদের ধর্ম, পজিটিভ ফিডব্যাক যে সার্কিটটা রয়েছে এটা কিন্তু এটা ধর্ম। সো এই ফিডব্যাকে যখন আবার 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার পুনরায় আমরা ইনপুটের যে ফেজটা ছিল ওই ফেজেই আবার পৌঁছায় যাচ্ছি। সো ইন ফেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু খুব ইজিলি আমাদের এই যে ফিডব্যাক অংশটুকু আমাদের ইনপুটের সাথে অ্যাড হয়ে যায়। সো এটাই হচ্ছে ফেজ ডিফারেন্সটা 0 অথবা 360, একই। একবার ঘুরিয়ে আবার ঘুরিয়ে আনা মানে 360 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, যেটা ইচ্ছা বলতে পারি। আর এটার মাধ্যমে অবশ্যই গেইনটা বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে এই যে বললাম, যখন ইন ফেজে থাকে, সাপোজ কথার কথা আমি 100 দিয়েছিলাম, এখান থেকে হচ্ছে সাপোজ কথার কথা 10 পেয়েছি। সো এই দুটো হচ্ছে ইন ফেজে যেহেতু আছে, এটা কিন্তু 110 হয়ে যাবে, যোগ হয়ে যাবে এরা সিম্পলি। ওয়েল, আর হচ্ছে আমাদের অসিলেটরের ক্ষেত্রে আমরা এই পজিটিভ ফিডব্যাকটা ইউজ করে থাকি, সেটা একটু লেখা আছে। দেন নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে জাস্ট একটা জিনিসের চেঞ্জ আসবে, যে আমাদের অ্যাম্প্লিফায়ারের এখানে অবশ্যই 180 ডিগ্রি ফেজ শিফট হবে, বাট যখন ফিডব্যাক নেটওয়ার্কে তখন আসলে কোনো ফেজ শিফট হয় না, তখন 0 ডিগ্রি ফেজ শিফট। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু একটা উল্টো রেজাল্ট পাচ্ছি ফিডব্যাকে। আচ্ছা, তো ফাইন, আমি বললাম যে আমি হচ্ছে আপনাকে দিচ্ছি 100, বাট আপনি হচ্ছে 10 পাচ্ছেন, কিন্তু এটা উল্টো। সাপোজ কথার কথা আমরা যদি এটাকে হচ্ছে আমাদের পরিচিত যে ফরম্যাটগুলো প্লাস মাইনাস ওভাবে দেই, তাহলে হচ্ছে এটা মাইনাস, সাপোজ কথার কথা। তাহলে
এখন এই জিনিসটা যদি আমি যোগও করি তারপরে কিন্তু আমাদের এখানে 10 মাইনাস হয়ে আমি কিন্তু 90 হচ্ছে আনসার পাবো। তার মানে আমাদের কিন্তু হচ্ছে ভ্যালুটা কমে যাবে, তাই না? সো এই ব্যাপারটাই। সো এই জিনিসটাই বলা হচ্ছে যে ফিডব্যাক সিগন্যাল ইজ 180 ডিগ্রি আউট অফ দ্য ফেজ। এখানে হচ্ছে ফেজ ডিফারেন্স থাকে 180 ডিগ্রি, এবং সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। অ্যান্ড দেন এটা হচ্ছে গেইনটাকে অবশ্যই রিডিউস করবে, যে 100 থেকে কিন্তু সেটা 90 হয়ে গেল। সো অবশ্যই গেইনের ক্ষেত্রে আউটপুট বা ইনপুটটাও কিন্তু আসলে আমাদের কমে যাবে। বাট কিছু জিনিস ইমপ্রুভড হয়, যেমন স্টেবিলিটিটা বাড়ে, ব্যান্ডউইথটা ভালো পাওয়া যায়, লিনিয়ারিটি অ্যান্ড নয়েজ পারফরমেন্স এগুলো সবই ভালো পাওয়া যায়। আর এটা আমরা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে ইউজ করি। ওয়েল, আমরা যখন অ্যাম্প্লিফায়ার পড়েছিলাম তখন কিন্তু ইন ডিটেলস এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। এবার কিছু ডিফারেন্স হচ্ছে আপনাদেরকে কোশ্চেনে চেয়েছিল। সো এই যে ডিফারেন্স বিটুইন পজিটিভ, সো আপনারা দুটো ফিগার দিয়ে দিলেন। এবার হচ্ছে ডিফারেন্সের জন্য একটা টেবিল ড্র করে দিবেন, যে ফিডব্যাক ইন ফেজে থাকে পজিটিভে, আর নেগেটিভে হচ্ছে 180 ডিগ্রি আউট অফ দ্য ফেজ থাকে। পজিটিভের ক্ষেত্রে গেইনটা ইনক্রিজ করে, নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে আমাদের গেইনটা ডিক্রিজ করে। স্টেবিলিটিটা এখানে হচ্ছে কম, এখানে বেশি। এখানে হচ্ছে এটা অসিলেটর ইউজ করা হয়, এটা অ্যাম্প্লিফায়ার ইউজ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে অসিলেশন ক্রিয়েট করতে পারে, আর এটা হচ্ছে অসিলেশন প্রিভেন্ট করতে পারে। সো এই বেসিক কিছু ডিফারেন্স আপনারা দিয়ে দিলে এটা হয়ে যাবে। দেন ডেমনস্ট্রেট দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং অফ জেএফএট উইথ নিট ডায়াগ্রাম। আমাদেরকে জেএফএট এর যে স্ট্রাকচারটা বা হচ্ছে কনস্ট্রাকশনটা কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে এক্সপ্লেইন করতে হবে অবশ্যই ডায়াগ্রামের মাধ্যমে, এবং তার ওয়ার্কিং যে কিভাবে কাজ করে এই ব্যাপারটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে। সো আপনাদের এখানে কিন্তু বলা নেই যে জেএফএট আসলে কোন টাইপের, এন টাইপ চ্যানেল নাকি পি টাইপ চ্যানেল। সো এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা হচ্ছে দুটোই একটু এঁকে দেওয়ার ট্রাই করেন। খুবই ছোট ছোট ফিগার, সো বেশি প্রবলেম হওয়ার কথা না, এবং তাদের এক্সপ্লেনেশনটাও যে আলাদাভাবে দিতে হবে এমন না, একই জিনিস কিন্তু জাস্ট হালকা একটু চেঞ্জেস রয়েছে। যেমন আমরা কনস্ট্রাকশন অফ জেএফএট এর এন চ্যানেল যদি দেখি, এন চ্যানেল মানে কি, আমাদের যে টাইপ বার যেগুলো ইউজ করবো এগুলো হচ্ছে এন টাইপ থাকবে, তাই তো? যেমন আমরা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি যে আমাদের এন চ্যানেল জেএফএট এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হয়, এবং সেখানে আমরা এন টাইপ বার ইউজ করি, তাই না? সো এটাকে তো আমরা চ্যানেল বলছি, এন টাইপ বার যেহেতু ইউজ করছি, এই যে আমাদের যে বারগুলো থাকে এগুলো হচ্ছে এন টাইপ থাকে। অ্যান্ড দুটো পি টাইপ রিজিয়ন থাকে, যেটা হচ্ছে আমরা গেটে ইউজ করি, তাই না? যেমন এই যে পি টাইপ, এই যে রিজিয়ন, এই যে পি টাইপ এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। দেন এন্ডস অফ চ্যানেল সোর্স এবং ড্রেইন দ্বারা আমাদেরকে শেষ হয়। এই যে এখানে হচ্ছে আমাদের সোর্সটা যেটা যাচ্ছে, এবং দেন হচ্ছে আমরা এই জায়গাটার মধ্যে কিন্তু ড্রেইনটাকে পাচ্ছি। সো এইভাবে হচ্ছে জাস্ট আপনারা বেসিক জিনিসগুলো বলে দিবেন, এবং ফিগারটা অবশ্যই মাস্ট খুবই কেয়ারফুলি আঁকতে হবে, এবং ফিগারের মধ্যে আইডেন্টিফাই করে দিতে হবে। এখানে হচ্ছে আমরা গেটটাকে দিচ্ছি, দেন আমাদের সোর্স হচ্ছে নিচে, ড্রেইন উপরে, দেন আমাদের এই যে বারগুলোকে দিতে হবে। পি টাইপ কোথায় রয়েছে, গেটের পোর্শনটাতে, আবার এন টাইপ চ্যানেলটা তো আসলে এন টাইপ, সো এই যে এন, এই টাইপটা দেখাতে হবে। পজিটিভ বা পি চ্যানেল যেটা, ওখানে জাস্ট সবকিছু সেম টু সেমই, ড্রেইন এবং সোর্সের পজিশন, গেটের পজিশন সব সেম। জাস্ট আমাদের যে বারগুলো এটা কিন্তু পি টাইপ বার থাকবে, যে বারগুলো কিন্তু পি টাইপ। সো আমাদের চ্যানেলটাও কিন্তু আসলে পি টাইপ, তাই না? অ্যান্ড আমাদের যে গেটের ওখানে যে রিজিয়নটা, ওখানে কিন্তু আসলে আমাদের এন টাইপ রিজিয়ন থাকবে, জাস্ট অপোজিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাকি সবকিছু সেম। সো এটা জাস্ট আপনারা ফিগারটা দুটো দিয়ে দিলেন, দেন হচ্ছে হালকা করে একটু এক্সপ্লেন করে দেন ওয়ার্কিং অফ জেএফএট এ চলে যাবেন। দুটো পোর্শনে ভাগ করা ছিল এই কোশ্চেনটা। সো ওয়ার্কিং অফ জেএফএট আসলে কিভাবে কাজ করে, মেইনলি আপনাদেরকে তিনটা সিনারিও বলতে হবে, যে যখন আমি গেট ভোল্টেজটা বা ভিজিএস এর ভ্যালুটা জিরো রাখছি, যখন আমরা গেটে হচ্ছে জিরো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, তখন আসলে কি হচ্ছে। আচ্ছা, জিরো ভোল্টেজ যখন সাপ্লাই দিব তখন আসলে আমাদের ডিপ্লেশন যে লেয়ারটা, ডিপ্লেশন লেয়ারটা কি হয়, যত আমি রিভার্স ভোল্টেজ সাপ্লাই দিতে থাকি, আমরা কিন্তু এটা দেখেছিলাম যে ডিপ্লেশন লেয়ার, যত আমরা রিভার্স ভোল্টেজটাকে বেশি সাপ্লাই দিতে থাকি তত হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ারটা মোটা হতে থাকে। তাহলে আমরা তো সাপ্লাই দিচ্ছি মাত্র জিরো, তাহলে আমাদের ডিপ্লেশন লেয়ারটা কিন্তু স্মল থাকবে, তাই তো? সো ডিপ্লেশন লেয়ারটা যদি স্মল থাকে, এই যে দেখেন এখানে হচ্ছে সাপোজ কথা কথা ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে স্মল, তাহলে সেক্ষেত্রে এই মাঝখানের যে রিজিয়নটা, এই রিজিয়নটা অবশ্যই ওয়াইড হবে বা প্রশস্ত হবে। তাহলে এই রাস্তাটা, মাঝখানের এই চ্যানেল, এটার মাধ্যমে তো হচ্ছে পাস হয়, তাই না? আমাদের যে ইলেকট্রনের ফ্লো বলেন, কিংবা হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ার যেটাকে বলছি, এটা তো ফ্লোটা তো আসলে এই মাঝখানের এই রাস্তাটা দিয়েই হয়। সো এটা যত ওয়াইড থাকবে তত হচ্ছে আমাদের কি হবে, আমরা হচ্ছে কারেন্টের ফ্লোটা তত ভালো পাবো, লার্জার কারেন্ট ফ্লো পাবো। সো সেই জিনিসটা বলা হচ্ছে, যদি আমরা ভিজিএসটাকে জিরো দিই তাহলে আমাদের ডিপ্লেশন লেয়ারটা অনেক স্মল হবে। ডিপ্লেশন লেয়ার যত স্মল হবে, আমাদের মাঝখানে এই উইথটা যেটা বা রাস্তাটা, এটা হচ্ছে হোয়াইট পাবো, আমরা অনেক প্রশস্ত পাবো। অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু চ্যানেলটা হোয়াইট হয়ে যাবে, এবং কারেন্টের ফ্লোটা খুব ইজিলি হতে পারবে। Well, এবার আমরা যদি একটা কাজ করি, ভিজিএসটাকে যদি আমরা নেগেটিভ করি, অনেক ভ্যালু বাড়িয়ে দিচ্ছি এবং ভিজিএসটাকে মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ নেগেটিভ করে দিচ্ছি, তাহলে নেগেটিভ যখনই হবে ভিজিএস এর ভ্যালু, তখন হচ্ছে এটা আমাদের কি রিভার্স ভোল্টেজ জেনারেট করবে। রিভার্স ভোল্টেজের কারণে কি হবে, আমাদের ডিপ্লেশন লেয়ারটা কিন্তু বেড়ে যাবে। সাপোজ কথার কথা এরকম ছিল, তো ডিপ্লেশন লেয়ারটাকে আমরা অনেক বড় দিয়ে দিচ্ছি, ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় দিচ্ছি, তাহলে মাঝখানের যে রিজিয়নটা বা চ্যানেলের যে পাথটা, সেটা কিন্তু কমে যাচ্ছে, রাইট? এই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে।
অ্যাজ এ রেজাল্ট আমাদের কিন্তু ঠিকমতো হচ্ছে কারেন্টের ফ্লোটা হবে না, ড্রেইন কারেন্টে কিন্তু আমরা কম পাবো। সো এই ব্যাপারটা এক্সপ্লেন করবেন যে ভিজিএস মোর নেগেটিভ যদি হয়ে যায় তাহলে হচ্ছে রিভার্স বায়াসে ক্রিয়েট হবে। সো রিভার্স বায়াস যখনই হবে তখন এই যে ডিপ্লেশন লেয়ারটা কিন্তু বেশি হয়ে যাবে বা বড় হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের চ্যানেলের উইথটা, মাঝখানে যে রাস্তাটা যেখান দিয়ে হচ্ছে আমাদের চার্জ ক্যারিয়ারগুলো যায়, হ্যাঁ, সোর্স থেকে ড্রেনের দিকে যায়, সো এই রাস্তাটা তখন কিন্তু সংকীর্ণ হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের চ্যানেলের উইথটা কিন্তু এই যে কমে যাবে। এবং চ্যানেলের উইথ কমে যাওয়া মানে কি, আমাদের ইলেকট্রনের ফ্লোটা ঠিক মতো না হওয়া বা বাধা প্রদান হওয়া, বাধা মানে হচ্ছে রেজিস্ট্যান্সটাই তো সেই বাধা, সো রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট আমরা কিন্তু ড্রেইন কারেন্টটাকে কম পাবো। ওয়েল, এটা একটা সিনারিও। দেন আরেকটা কেস আছে যে কাট অফ, অর্থাৎ আমরা হচ্ছে এই রিভার্স ভোল্টেজটাকে বাড়াতে 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 এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম, মাইনাসে ভ্যালু এত বাড়িয়ে দিলাম, রিভার্স ভোল্টেজটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ যদি আমরা প্রোভাইড করি, তখন কিন্তু আমাদের আসলে এই ডিপ্লেশন লেয়ারটা এতটাই বড় হয়ে যাবে, এতটাই বড় হয়ে যাবে যে দুটো ডিপ্লেশন লেয়ার হচ্ছে লেগে যাবে এবং আমাদের মাঝখানে কোনো পাথই থাকবে না কারেন্টের ফ্লো করানোর জন্য। সো তখন কিন্তু আমাদের আসলে নো কারেন্ট ফ্লো হয়ে যাবে, চ্যানেলটা ক্লোজ হয়ে যাবে। সো এটা কি বলা হয়, কাট অফ। সেই তিনটা সিচুয়েশন আপনারা এখানে এক্সপ্লেন করে দিলেই হচ্ছে আপনাদের ওয়ার্কিং অফ যে এফেক্ট অংশটুকু কিন্তু কভার হয়ে যাবে। ওয়েল, এবার আমরা ৩ নাম্বারটাতে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল কিছু জিনিস চলে আসছে, যে ফার্স্টে হার্টলি অসিলেশন। এটাতে বলা হচ্ছে যে ইন্ডাক্টরের ভ্যালুগুলো দেওয়া আছে L1, এটা হচ্ছে মাইক্রো হেনরিতে, দেন L2 প্রোভাইড করা আছে। ক্যাপাসিটরের যে ভ্যালুটা এটা হচ্ছে পিকো ফ্যারাডেতে প্রোভাইড করা আছে, এন্ড দেন হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটাকে আমরা এম বলি, এটাও কিন্তু প্রোভাইডেড রয়েছে। সো এখন আমাদেরকে আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ইফ দ্য আউটপুট ভোল্টেজ ডেভেলপড অ্যাক্রস L1 ইজ 10 ভোল্ট, তাহলে হচ্ছে আমাদের কিছু জিনিস সলভ করতে হবে। ফার্স্টে হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। আচ্ছা, অপারেটিং ফ্রিকোয়েন্সি বের করার জন্য কিন্তু আমরা ডিরেক্ট হচ্ছে ফর্মুলা জানি, তাই না? আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সিকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে আমরা জানি যে 1/2 পাই রুট ওভার হচ্ছে এল ইন্টু সি, রাইট? কিন্তু এখন এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে এটা কিন্তু আমাদের হার্টলি অসিলেটর। হার্টলি অসিলেটরের ক্ষেত্রে কি হয়, আমাদের মাল্টিপল হচ্ছে কি থাকে, ইন্ডাক্টর থাকে। ব্যাপারটা কেমন হয় যে এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর, দেন একটা কমন ক্যাপাসিটর, দেন এখানে আর একটা ইন্ডাক্টর, দেন এরকম হয় না কনস্ট্রাক্টরটা? সো কনস্ট্রাকশনটা যদি এমন হয় তো সেক্ষেত্রে আমাদের মেইনলি আসলে কি হয়, এখানে হচ্ছে সাপোজ কথার কথা L1, এখানে হচ্ছে L2 এবং এখানে হচ্ছে আমাদের সেই সি। সো আমরা কিন্তু ভ্যালুটা জানি যে আমাদের এখানে L1 এবং L2, তো আমরা সূত্রটাতে আসলে L কোনটাকে ইউজ করব, আমাদের কিন্তু ইকুইভ্যালেন্ট Lটাকে বের করে নিতে হয়। সো সেইটার ক্ষেত্রে আমরা ফর্মুলা দেখেছি, যদি আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সটা উপস্থিত থাকে, দেওয়াই থাকে কোশ্চেনে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হয়, যে আমরা সিম্পলি হচ্ছে এখান থেকে আমাদের এলটাকে বের করে ফেলতে পারি যে L1 প্লাস L2, যেহেতু এরা সিরিজে আছে, দেখেন সিরিজে আছে, সো সিরিজে থাকলে ইন্ডাক্টরগুলো জাস্ট যোগ হয়ে যায়, বাট তার সাথে হচ্ছে এদের একটা ইফেক্ট থাকে, একজনের উপর আরেকজনের একটা প্রভাব থাকে। অ্যাজ এ রেজাল্ট আমরা হচ্ছে ক্যাপিটাল এম বা মিউচুয়াল ইন্ডাকটেন্স বলতে একটা কনসেপ্ট পাই, সেটা জাস্ট ডাবল করে যোগ করে দিতে হয়। এই ফর্মুলাটা কিন্তু আমরা জানি। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করার মাধ্যমে ইজিলি কিন্তু আমরা এখান থেকে আমাদের এলটাকে বের করে নিতে পারি ফার্স্টে, দেন হচ্ছে আমাদের যে অ্যাকচুয়াল ফর্মুলা, হ্যাঁ, সেই ফর্মুলাতে বসিয়ে দিলে কিন্তু আমরা এফটার ভ্যালুটা পেয়ে যাব। সো এই ব্যাপারটাই আমরা করব। সো তার আগে গিভেন কিছু জিনিস দেওয়া ছিল, এগুলোকে আমরা একটু লিখে নিলাম। এন আমাদের একটা জিনিস জানতে হবে যে পিকো ফ্যারাডে, যে ক্যাপাসিটরের যে পিকো ফ্যারাডে, পিকো সাথে আসলে সম্পর্কটা কি, কয়েকটা জিনিস আপনাদেরকে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মিলি, তাই তো? এটা হচ্ছে মিলি। দেন আমাদের জানতে হবে যে এটা হচ্ছে মাইক্রো। দেন আরেকটা আছে 10^9, এটা হচ্ছে ন্যানো। দেন লাস্ট 10^12, এটা হচ্ছে পিকো। সো আমরা যদি জাস্ট 10^12 এটাকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে পিকো ফ্যারাডে থেকে ফ্যারাডেতে নিয়ে যেতে পারবো। সো এখানে আমরা এই ব্যাপারটাই জাস্ট করছি, এই যে সি, এটাকে আমরা এই যে পিকো ফ্যারাডে দেওয়া ছিল জাস্ট 10^12 দিয়ে দিয়েছি যাতে এটা ফ্যারাডেতে চলে যায়। আপনারা সবসময় এটা ফ্যারাডেতে নিয়ে কাজ করার ট্রাই করবেন। ওয়েল, এবার অপারেটিং ফ্রিকোয়েন্সি বের করার জন্য যে আমি যেটা বললাম যে আমাদের এলটা যেহেতু মাল্টিপল ছিল, সো আমাদের সূত্রতে আসলে আমরা এলটা কোনটা বসাবো, সো আমাদের একটা ইকুইভ্যালেন্ট এল বের করে নিতে হবে। সো টোটাল ইন্ডাকটেন্স যেটাকে আমরা বলছি, সেই টোটাল ইন্ডাকটেন্সটা আমরা বের করে নিচ্ছি এল ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস 2M। এখন এখানে আমাদের কোশ্চেনে এমটা প্রোভাইডেড ছিল, মিউচুয়াল ইন্ডাকটেন্স যে ভ্যালুটা এম, এটা প্রোভাইডেড ছিল, এই জন্য কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি। যদি আপনাদের কোশ্চেনে কখনো এই এম এর ভ্যালুটা প্রোভাইডেড না থাকে, সেক্ষেত্রে আপনারা জাস্ট এল ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 এই অংশটুকু ইউজ করবেন, প্লাস 2Mটা ইউজ করার তখন দরকার নেই। ওকে, সো এবার আমরা যেহেতু এখানে আমাদের এম এর ভ্যালুটা ছিল, সো আমরা ফুল ফর্মুলাটাই নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা দেখতে পেলাম যে আমাদের রেজাল্ট আছে 1180 মাইক্রো হেনরি। ওয়েল, সো আমরা সেম ভাবে একটু আগে যখন ক্যাপাসিটরটাকে ফ্যারাডেতে নিয়ে নিলাম, আমাদের এই হেনরিটাকেও আমরা মাইক্রো হেনরি থেকে হেনরিতে নেওয়ার ট্রাই করব। সো সেটা কিভাবে করতে হয়, মাইক্রো
মাইক্রোর সাথে সম্পর্ক হলো এই যে 10 ইনভার্স 6, এটা যেটা জাস্ট গুণ করে দিতে হবে। সো আমরা এই ভ্যালুটাকে 10 ইনভার্স 6 দ্বারা গুণ করে দিলাম, হেনরিতে চলে আসলো। এবার আমাদের সবকিছু রেডি। এবার আমরা যে আমাদের যে মেইন যে ফর্মুলা আমাদেরকে বের করতে বলেছিল কি, অপারেটিং ফ্রিকোয়েন্সি, সেটার ফর্মুলা হচ্ছে f ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার l ইন্টু সি। সো এখন এই এল এর জায়গায় এই যে আমরা যে ভ্যালুটা পেলাম মাত্র বের করে নিলাম, এই ভ্যালুটা বসিয়ে দিব। অ্যান্ড সি এর ভ্যালুটা তো যে আমরা আগেই ঠিকঠাক করে রেখেছিলাম, পিকো ফ্যারাডে থেকে ফ্যারাডেতে নিয়ে রেখেছি। সো এই ভ্যালুটা জাস্ট যখনই বসিয়ে দিব তখন কিন্তু আমরা ইজিলি আমাদের ফ্রিকোয়েন্সিটা হার্টজে পেয়ে যাব। সো অবশ্যই আপনারা এটা এনশিওর করবেন যে আমরা অলওয়েজ ইন্ডাক্টরের যে ভ্যালুটা এটাকে আমরা হেনরিতে এবং ক্যাপাসিটরের যে ভ্যালুটা এটাকে আমরা ফ্যারাডেতে আগে নিয়েছি, দেন হচ্ছে আপনারা এই ফর্মুলাতে বসাবেন, তখন হচ্ছে আপনারা এখান থেকে ফ্রিকোয়েন্সিটা হার্টজে পাবেন। অ্যান্ড এখন যদি আপনাদের মনে হয় যে আমরা এই হার্টজটা থেকে হচ্ছে মেগা হার্টজে কনভার্ট করে নিব, যেমন এখানে 10 ইনভার্স 6 রয়েছে। সো এইটাও কিন্তু আমরা জানি যে 10 ইনভার্স না, সরি 10 টু দি পাওয়ার 6 রয়েছে। সো 10 টু দি পাওয়ার 6 যদি গুণ আকারে থাকে তার মানে কিন্তু এটা ইজিলি আমরা মেগা হার্টজ বলতে পারি, তাই না? সো এই জন্য এখানে মেগা হার্টজের জিনিসটাকে লেখা আছে। ওয়েল, সেকেন্ড জিনিসটাতে আমাদেরকে বলছিল, সেকেন্ড কোশ্চেনটাতে আমাদেরকে বলছিল দ্য ফিডব্যাক ভোল্টেজ ডেভেলপড অ্যাক্রস L2। এই যে L2, সেখানে হচ্ছে আমরা অলওয়েজ ফিডব্যাকটা পাই, আউটপুটটা পাই আমরা L1 এবং ফিডব্যাকটা আমরা পাই হচ্ছে L2 তে। সো এই যে ফিডব্যাক ভোল্টেজ যেটা ডেভেলপড হয়েছে, এই ভোল্টেজটাকে হচ্ছে আমাদেরকে বের করতে বলছে। ভোল্টেজ ডেভেলপ যেটা হয়েছে L2 তে, সেটা আমাদেরকে বের করতে হবে। ওয়েল, সো এইটার জন্য আপনাদেরকে একটা রিলেশন জানতে হবে যে আমাদের যে ভোল্টেজের যে কি বলে ওটাকে, রেশিওটা, অর্থাৎ ভি এর যে রেশিওটা, L2 বলেন কিংবা L1 বলেন, এটার মধ্যে যে রেশিওটা, অর্থাৎ এই L2 তে যে পরিমাণ ভোল্টেজটা হচ্ছে ডেভেলপ হচ্ছে ডিভাইডেড বাই L1 এ যে পরিমাণ ভোল্টেজ ডিভাইড হচ্ছে, এদের ভোল্টেজ ডিভাইড ডেভেলপ হওয়ার যে রেশিওটা, সেটা অলওয়েজ কি L2 বাই L1 এর সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে ভোল্টেজ যেটা L2 তে ডেভেলপ হচ্ছে ডিভাইডেড বাই ভোল্টেজ যেটা L1 এ ডেভেলপ হচ্ছে, এটা হচ্ছে আমাদের L2 ডিভাইডেড বাই L1। সম্পর্কটা এমন, এখান থেকেই জাস্ট আপনারা বের করে ফেলতে পারেন। বা আপনারা যখন এমভি বের করেন, এমভি কিভাবে বের করেন বলেন তো? এমভি সমান হচ্ছে L2 বাই L1, এটা করেন না? সো এটা যে কথা, সেম ভাবে আমি বলতে পারি এই যে VL2 বাই VL1 একই কথা। সো এখন জাস্ট এই রিলেশনটা থেকে আমাদের কিন্তু এই যে VL1 যেটা, এটা কিন্তু প্রোভাইডেড ছিল কোশ্চেনে। দেখেন এই যে লাস্ট পোর্শনটাতে, ইফ দ্য আউটপুট ভোল্টেজ ডেভেলপড অ্যাক্রস L1 ইজ 10 ভোল্ট, L1 এর যে ভোল্টেজটা ডেভেলপড হচ্ছে সেটা দেওয়া ছিল 10 ভোল্ট। সো আমরা জাস্ট এখানে ইউজ করব, এবং L1 L2 এর ভ্যালু তো আমাদের অলরেডি জানা, তাই না? আমাদের এটা কোশ্চেনে প্রোভাইডেডই ছিল। সো এই দুটো হচ্ছে আমরা জাস্ট বসিয়ে দিলাম, এবং আমাদের VL1 এর ভ্যালুটা কোশ্চেনে ডিরেক্টলি 10 বসানো হয়েছে। সো ওটা যদি জাস্ট এই সাইডে পাঠিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা গুণ হয়ে যাবে। আমরা ইজিলি কিন্তু এখান থেকে আমাদের L2 তে যে পরিমাণ ভোল্টেজটা ডেভেলপ হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি 1 ভোল্ট। ওয়েল, নেক্সট অংশটাতে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ম্যাথ, যে আমাদের অ্যাম্পলিফায়ার রেটেড হচ্ছে 80 ওয়াট আউটপুট, এটা কানেক্টেড আছে টু আ 5 ওহম স্পিকারের সাথে। আমাদেরকে কিছু জিনিস সলভ করতে হবে। কি, ফার্স্টে বলছে ক্যালকুলেট দ্য ইনপুট পাওয়ার রিকোয়ার্ড ফর ফুল পাওয়ার আউটপুট ইফ দ্য পাওয়ার গেইন ইজ এত। আচ্ছা, যখনই আপনারা দেখবেন যে পাওয়ার গেইনটা ডিবিতে দেওয়া আছে, তখনই কিন্তু আমাদের মাথায় আসতে হবে হচ্ছে তিনটে ফর্মুলা রয়েছে। একটা হচ্ছে যদি আমি পাওয়ারের জন্য বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 10 লগ বেস 10 পি আউটপুট বাই পি ইনপুট, এটা। আর যখন আমরা ভোল্টেজের জন্য এই জিনিসটা করব, ভোল্টেজ গেইন আমরা যেটাকে বলছি, তখন আমাদের এটা কি হয়ে যাবে, এগুলো কিন্তু আসলে সব গেইন, এটা হচ্ছে পাওয়ার গেইন অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ গেইনটা। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জাস্ট 20 লগ 10 হয়ে যাবে। বাকি সব কিছু কিন্তু আসলে আমাদের সেম টু সেমই থাকে, জাস্ট এখানে 20। আবার সেম ভাবে যদি আমরা আই এর জন্য করি, হ্যাঁ, আমরা যদি হচ্ছে কারেন্ট গেইনটা বের করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে 20 লগ 10 হচ্ছে আমাদের আই আউটপুট বাই হচ্ছে আই ইনপুট। সো এই যে ইকুয়েশনগুলো কিন্তু আপনাদের মাথায় থাকতে হবে। সো এখানে যেহেতু বলছে যে পাওয়ার রিকোয়ার্ড, পাওয়ার গেইন কিন্তু বলবে ওরা। সো আউটপুটটা হচ্ছে কতটুকু, সরি, ইনপুটটা হচ্ছে কতটুকু দরকার হবে সেটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে হচ্ছে এই যে এই ইকুয়েশন, পাওয়ারের ইকুয়েশন থেকে এই পি ইনপুটটাকে আমাকে বের করতে হবে, এবং আমাদের পি আউটটা কিন্তু দেওয়া আছে। দেখেন এই যে 80 ওয়াট আউটপুট, এটা কিন্তু প্রোভাইডেড আছে অলরেডি, এবং আমাদের যে গেইনটা, অর্থাৎ এই যে পি এর ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডে, এই ভ্যালুটাও কিন্তু দেওয়া আছে 29 ডিবি। সো ডিবিতে যখনই থাকে তখন আমরা এই তিনটে ইকুয়েশন ইউজ করি। যদি পাওয়ার গেইন হয় প্রথমটা, ভোল্টেজ গেইন হলো দ্বিতীয়টা, আর যদি কারেন্ট গেইন হয় তাহলে 3 নাম্বারটা। সো আমাদের যেহেতু এখানে পাওয়ার গেইন হচ্ছে, সো আমরা প্রথম ফর্মুলাটি ইউজ করছি, এই যে গেইন, জি দ্বারা গেইন বোঝানো হচ্ছে, এন্ড পাওয়ার যে সেজন্য হচ্ছে পি দ্বারা বোঝানো হচ্ছে। এটা আপনারা হচ্ছে নিজের মতো করেও লিখতে পারেন। পাওয়ার গেইন 10 লগ 10
বেস 10 আর কি মেইনলি, আর আউটপুট বাই ইনপুট। সো এই ইকুয়েশনে আমাদের, যেহেতু এটা ডিবি ইকুয়েশন অবশ্যই, সো এই যে 29 ডিবি পাওয়ার গেইন এটা বলাই ছিল, সো আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে 29টাকে বসিয়ে দিলাম। অ্যান্ড আমাদের 10 লগ 10 আমাদের আউটপুটটাকে কিন্তু কোশ্চেনে প্রোভাইডেড ছিল, যেটা হচ্ছে আমাদের 80 ওয়াট। সো আউটপুটটা উপরে থাকে, সো এখানে জাস্ট 80টা বসিয়ে দিয়েছি। এখানে জাস্ট আমাদের পিআইটা আননোন। সো এই 10 যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমরা ভাগ করে দেবো, 29 ডিভাইডেড বাই 10 2.9 আসবে। এবার এটাকে এন্টিলগ প্রপার্টিটা ইউজ করতে হবে। সো এন্টিলগটা কিভাবে করে, লগের রিলেশনটা আমি হচ্ছে আপনাদের একটু বলে দিই আরেকবার, যে যখনই হচ্ছে এরকম থাকবে যে এক সাইডে লগ আছে সামথিং, আরেক সাইডে হচ্ছে কোনো একটা ভ্যালু আছে, এটা আসলে মিন করে যে আমরা এই যে 2.9 এটা যদি 10 এর উপর পাওয়ার আকারে দিই, অর্থাৎ 10 টু দি পাওয়ার যদি আমরা এই যে ইকুয়েশন বা ইকুয়াল সাইনের পর যেটা আছে এটা যদি 10 এর উপর পাওয়ার হিসেবে দেই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে এই 80 বাই যে পিআই বা পি ইনপুট এই অংশটুকু পাবো। অর্থাৎ এন্টিলগের প্রপার্টিটা এমনই কাজ করে যে আমরা 10 টু দি পাওয়ার এই 2.9 করলে অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এই রেজাল্টটাকে পাবো। ওয়েল, সো এই জন্য আমরা জাস্ট এই জিনিসটাই বসিয়ে দিলাম এখানে, যে 80 ডিভাইডেড বাই পিআই ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 2.9। 10 টু দি পাওয়ার 2.9 করলে আমরা এটার পাচ্ছি রেজাল্ট, অ্যান্ড দেন জাস্ট আমরা আর গুণ করে আমাদের পিআই এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, 80 ডিভাইডেড বাই 794.3। এখান থেকে কিন্তু ইজিলি আমরা আমাদের যে ইনপুট কতটুকু দরকার সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। অবশ্যই আমাদের পাওয়ারের একক ওয়াট, সো আমরা এখানে ওয়াট ইউনিটটা ইউজ করছি। দেন সেম ভাবে আপনাদের দ্বিতীয় অংশটাতে আবার বলছে যে ক্যালকুলেট দ্য ইনপুট কারেন্ট ফর দ্য রেটেড আউটপুট। এখানে কিন্তু আপনারা একটু কেয়ারফুলি খেয়াল করবেন, এটা হচ্ছে ইনপুট কারেন্ট, আমাদের কিন্তু ইনপুট পাওয়ার টাওয়ার কিছু বের করতে বলে নেই। যেটা একটু আগে বের করছিলাম ওটা ছিল ইনপুট পাওয়ার, সো আমাদের জন্য জিনিসটা ইজি ছিল। বাট এবার কিন্তু কারেন্ট বলছে, সো আমাদের কোশ্চেনে কিন্তু আসলে যেটা প্রোভাইডেড এটা কিন্তু ওয়াটে, এটা কিন্তু পাওয়ারই প্রোভাইডেড, এটা কিন্তু নট কারেন্ট, এটা কিন্তু অ্যাম্পিয়ার একক না। সো আমাদের ফার্স্টে কি করে ফেলতে হবে, আমাদেরকে এই পাওয়ারটা থেকে কারেন্টের ব্যাপারটাকে বের করে নিতে হবে। সো আমরা কিন্তু ইকুয়েশন জানি, আমরা বেশ কিছু ইকুয়েশন হচ্ছে ছোটবেলায় শিখে এসেছি, যে আমাদের পাওয়ারের ক্ষেত্রে আমরা এটা ভিআই, পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আমরা আই স্কোয়ার আর, পাওয়ারের ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার বাই আর, এই ইকুয়েশনগুলো কিন্তু ইউজ করি। সো ইজিলি হচ্ছে যেহেতু আমরা কারেন্টটা পেয়ে যাচ্ছি হচ্ছে আই স্কোয়ার আর দিয়ে, সো আমরা এটা ইউজ করছি এখানে। পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর, কেন? কারণ আমাদের আর এর ভ্যালুটা জানা। এই যে দেখেন আপনাদের এখানে হচ্ছে এই যে বলা ছিল কানেক্টেড টু 5 ওহম স্পিকার, অন্য সূত্রগুলো আমরা কেন ইউজ করিনি সেটা জাস্ট বলার জন্য এটা বলা, যে আমাদের আর এবং পি হচ্ছে প্রোভাইডেড ছিল এবং আমাদের আইটা বের করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সূত্রটার সাথেই কিন্তু যায়। সো জাস্ট এই সূত্রটা যদি বসিয়ে দিই সেখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে আমাদের যে আই আউটপুট যে কারেন্টটা সেটা কিন্তু বের করে ফেলতে পারি। পি ডিভাইডেড বাই আর, দেন হচ্ছে যেহেতু এখানে একটা স্কোয়ার রয়েছে সো আমাদেরকে রুট করে দিতে হবে। সো ফাইনালি আমরা এখান থেকে আউটপুট কারেন্টটা কিন্তু পেয়ে যাচ্ছি। এইবার সেই আউটপুটটা কারেন্টটাকে নিয়ে আমরা এই যে দেখলাম যে গেইনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কারেন্টের ইকুয়েশন হচ্ছে এইটা, যখন এই ডিবিতে থাকবে তখন। সো ডেসিবেলে থাকলেই বা ডিবিতে থাকলে তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো। ফার্স্টে হচ্ছে কারেন্টটা বের করে নিলাম, আউটপুট কারেন্টটা আমাদের পাওয়ারের ইকুয়েশন থেকে, দেন আমরা এখানে ইউজ করবো এই ফর্মুলাটার মধ্যে 20 লগ 10 আই আউটপুট বাই আই ইনপুট। সো আউটপুটটা তো আমরা জেনে গেলাম, অ্যান্ড 20 লগ 10 এই যে আউটপুটটা উপরে 4 বসিয়ে দিলাম এবং নিচে হচ্ছে আমাদের ইনপুটটা বের করতে হবে। এবং আমাদের এই সাইডে যেটা আমাদের হচ্ছে কারেন্টের যে অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফায়ার কারেন্ট গেইন, যেটা এই গেইনটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল, এই যে দেখেন 38 ডিবি। সো এটা জাস্ট বসিয়ে দিব লেফট হ্যান্ড সাইডে, এই যে 38 বসিয়ে দিলাম। এবার সেম ওয়েতে আমরা এই ইকুয়েশনটাও সলভ করব। 20টাকে সিম্পলি হচ্ছে ওই সাইডে নিয়ে 38 এর নিচে ভাগ আকারে দিয়ে দিব, তাহলে হচ্ছে এখান থেকে আমরা 1.9 পেয়ে যাব। দেন আমরা এন্টিলগ প্রপার্টি ইউজ করব, অর্থাৎ 10 এর উপর পাওয়ার হিসেবে যদি এই 1.9 দিই তাহলে হচ্ছে আমরা এই যে 4 বাই আই ইনপুট এটা পাবো। সো দেন হচ্ছে আমরা আর গুণ করে আই ইনপুটের ভ্যালুটা ইজিলি এখান থেকে অ্যাম্পিয়ার এককে বের করে ফেলতে পারবো। সো এই প্রবলেমটা সলভ হয়ে গেল। দেন আমরা যাচ্ছি 3-এর সি নাম্বারে, যে অ্যান অ্যাম্প্লিফায়ার হ্যাজ অ্যান ওপেন লুপ গেইন, যেটা হচ্ছে আমাদের 1 লাখ। এ নেগেটিভ ভোল্টেজ এ নেগেটিভ ফিডব্যাক অফ 10 ডিবি ইজ অ্যাপ্লাইড। এই যে দেখেন এটা কিন্তু ডিবি ফরম্যাটে আছে, ডেসিবেল ফরম্যাটে আছে, কোনো একটা নাম্বার হিসেবে কিন্তু নাই। যেমন এখানে লুপ গেইনটা আমরা পাচ্ছিলাম নাম্বার হিসেবে 1 লাখ, কিন্তু এখানে কিন্তু এটা একটা ইউনিট আছে, ডেসিবেল ইজ অ্যাপ্লাইড ইফ ডিউ টু এইজিং, বয়স হয়ে যাওয়ার কারণে দ্য অ্যাম্প্লিফায়ার গেইন ফল করেছে 80,000, 1 লাখ থেকে 80,000 ফল করেছে। ওয়েল, আমাদেরকে সলভ করতে বলছে ডিটারমাইন দ্য ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। ফার্স্টে হচ্ছে উইথ ফিডব্যাকের সাথে ভোল্টেজ গেইনটাকে বের করতে হবে। সো আমি এই যে মাত্র বললাম যে যেহেতু আপনারা এখানে ডিবি দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের ডিবির যে ইকুয়েশনগুলো এগুলো ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক যেহেতু, তাহলে আমাদের কি ইউজ করতে হবে, ভোল্টেজ গেইন। সো ভোল্টেজের যে ফর্মুলাটা, ভোল্টেজ হচ্ছে 20 লগ 10 ছিল, সো আমরা এখানে ইউজ করছি 20 লগ 10, অ্যান্ড আমাদের আউটপুট বাই ইনপুট, সো জাস্ট আমরা এভি বাই এভিএফ যেটা এটা ইউজ করে ফেলছি। ওয়েল, এখন এখান থেকে আমরা যেটা পাচ্ছি আউটপুট সেটা কি, দেখেন এই যে বলা আছে নেগেটিভ ফিডব্যাক অফ 10 ডিবি ইজ অ্যাপ্লাইড। সো ফিডব্যাকটা কত, 10 ডিবি, তাহলে ইকুয়েশনের ইকুয়ালের পর আমরা 10 ইউজ করব।
Well, এখন জাস্ট এখান থেকে ওই সেম জিনিস 20টা ওই সাইডে গেলে 10/20 হয়ে যাবে। দেন অ্যান্টি-লক প্রপার্টি ইউজ করব। 10 এর উপর পাওয়ার 10/20 যদি দেই তাহলে হচ্ছে আমরা এই অংশটুকু পাবো। সো এখন এটা হয়ে গেল। এই ইকুয়েশনটা আমরা বের করে রেখে দিলাম। এবার দেখেন কি ভ্যালুটা, কোন ভ্যালুটা প্রোভাইডেড করা আছে, ডিটারমাইন দ্য ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক, তাই তো? সো আমাদের এখানে একটা ভ্যালু কিন্তু প্রোভাইডেড আছে, যে এভি যেটা, হ্যাঁ, এভিএফ মানে হচ্ছে ফিডব্যাক সহ, আর এভি যেটা এটা হচ্ছে কিন্তু এমনি নর্মাল। সো এই নর্মালটাই দেখেন, এই যে ফার্স্টে বলা ছিল যে অ্যান অ্যাম্পলিফায়ার হ্যাজ অ্যান ওপেন লুপ গেইন 1 লাখ, তাহলে জাস্ট আমরা এভির জায়গায় 1 লাখটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এভি যদি আমরা 1 লাখ বসাই আর এই ভ্যালুটা আমরা জানি আগে থেকে, তাহলে এভিএফটা আমরা বের করে ফেলতে পারবো না? অবশ্যই পারবো। 1 লাখকে জাস্ট হচ্ছে এই ভ্যালুটা দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের এভিএফটা বের হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওয়েল, নেক্সট কোশ্চেনটাতে আমরা দেখি যে ডিটারমাইন দ্য ফিডব্যাক ফ্র্যাকশন। ফিডব্যাক ফ্র্যাকশনকে আমরা হচ্ছে এমভি দ্বারা প্রকাশ করি, তাই তো? সো এই এমভিটা যদি আমি বের করতে চাই, মেইনলি হচ্ছে আমাদের ওই একটা ইকুয়েশন আছে, ওই একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা করতে পারি, যে আমাদের এভিএফ যেটা এটা অলওয়েজ কি একটা ফর্মুলা মেনটেন করে, যে এভি ডিভাইডেড বাই 1 + এভি ইন্টু এমভি। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাতে যদি আমরা এখন অ্যাপ্লাই করি, আমাদের আসলে সবগুলো ভ্যালুই জানা, আমাদের এই এভিএফ জানা, এভি জানা, এভি জানা, শুধুমাত্র আমাদের এমভিটা হচ্ছে অজানা। তাহলে আমরা ইজিলি কিন্তু এখান থেকে এমভি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। জাস্ট আমরা ফর্মুলাটা লিখলাম, দেন এভিএফ মাত্র একটু আগে বের করলাম 31,623, এটা বসিয়ে দিলাম। দেন উপরে এভি তো আমরা কোশ্চেন থেকে পেয়েছি 1 লাখ, একদম শুরুতেই যে 1 লাখ বলা ছিল। সো এটা জাস্ট বসিয়ে দিলাম, অ্যান্ড আমাদের এমভি এর ভ্যালুটা কিন্তু সিম্পল নর্মাল ক্যালকুলেশন আর গুণ করে ক্যালকুলেশন করলে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আমাদের এই যে এমভি, যেটা আমরা ফিডব্যাক ফ্র্যাকশন বলছি, এটা কিন্তু কোনো একক থাকে না। ওয়েল, সো এই জিনিসটা হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটাতে যাচ্ছি। 3 নাম্বারে আমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন স্টেজ গেইন উইদাউট ফিডব্যাক। উইদাউট ফিডব্যাক, এটা একটু ভালো করে খেয়াল করবেন। উইদাউট ফিডব্যাক বললে কিন্তু জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়, যে পার্সেন্টেজ রিডাকশন মানে 100-র মধ্যে হচ্ছে কত পার্সেন্ট, 100-র মধ্যে কত সে কমে গিয়েছে। দেখেন, এই যে ফার্স্টে হচ্ছে 1 লাখ ছিল গেইনটা, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে বা বেশ কিছুদিন ইউজ করার কারণে, এইজিং এর কারণে হচ্ছে এটা কিন্তু 80,000 হয়ে গেছে। তাহলে আসলে 100-র মধ্যে কতটুকু কমে গিয়েছে, এই ব্যাপারটা আমাদেরকে বের করতে হবে। এটা খুব ইজি একটা ম্যাথ, যে আমাদের ফার্স্টে এভিটা ছিল 1 লাখ, দেন হচ্ছে আমাদের 80,000 হয়ে গিয়েছে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের মেইনলি হচ্ছে এই যে 1 লাখ, এটার মধ্যে হচ্ছে কমে গিয়েছে কত, 1 লাখ মাইনাস হচ্ছে আমাদের 80,000, তাই তো? তার মানে এই 1 লাখের মধ্যে আমাদের কমে গিয়েছে, মেইনলি হচ্ছে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি কত, 20,000। তাহলে 1-এর মধ্যে কমে গিয়েছে কত, 20,000 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সে 1 লাখ, এবং 100-র মধ্যে কমে গিয়েছে কত। যখন এই যে 100-র মধ্যে কমে গিয়েছে কত সেটা বের করব, তখন জাস্ট এখানে কি হবে, এই যে অংশটুকু ছিল এই অংশটুকু সেম টু সেম থাকবে, জাস্ট হচ্ছে উপরে একটা 100 গুণ হয়ে যাবে। এই অংশটুকুই জাস্ট যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে হচ্ছে আমরা পার্সেন্টেজে যে জিনিসটা, অ্যান্সারটা, এটা কিন্তু পেয়ে যাবো। সো এই ক্যালকুলেশনটুকু জাস্ট আপনারা করবেন, তাহলে কিন্তু এখান থেকে 20 পেয়ে যাবেন। সো এই যে 20%, ওকে? সো 20% আসলে রিডাকশন হয়েছে। ঠিক আছে? দেন আমরা লাস্ট ম্যাথটাতে চলে এসেছি, যে আমাদের একটা সিলিকন ট্রানজিস্টর যেটার বিটার ভ্যালু দেওয়া আছে, এবং বায়াসড উইথ ভিসিসি এর ভ্যালুটাও দেওয়া আছে। ফিক্সড বায়াস মেথড আছে। ফিক্সড বায়াস মেথড বা হচ্ছে আমাদের যে একটা ছিল না, আহ, কি নাম ছিল আপনাদের, বেস রেজিস্টার যে মেথডটা ছিল, সেম জিনিস আসলে। ওয়েল, সো এখন আমাদের আরবির ভ্যালুটা প্রোভাইডেড আছে, অ্যান্ড হচ্ছে আমাদের আরসির ভ্যালুটা প্রোভাইডেড আছে। সলভ করতে বলছে কি, ফার্স্টে বলছে ড্র দ্য প্রপার সার্কিট বা বায়াস সার্কিট, প্রপার বায়াস সার্কিটটাকে ড্র করতে বলছে। সো আমরা আমাদের যে বেজ রেজিস্টার মেথড, সেখানে কিন্তু দেখেছি কিভাবে সার্কিট ড্র করতে হয়। আমরা ভিসিসিটা হচ্ছে উপরে দিয়ে দিই, দেন আমাদের হচ্ছে এই যে ইনপুটের যে সাইডটা, অর্থাৎ এই সাইডটাতে হচ্ছে আরবি থাকে, বেজের সাইডটাতে এই যে আরবি আমরা দিয়ে দিলাম, দেন হচ্ছে আইবিটাকে ঢুকছে। হ্যাঁ, আরবি যেহেতু বসে গেল, আইবি যে কারেন্টটা, বেস কারেন্টটা আমাদের এখানে প্রবেশ করছে, দেন আমরা এখানে একটা ট্রানজিস্টর ইউজ করলাম। আরসিটা আমরা হচ্ছে আউটপুট ভোল্টেজে রাখি, সো আরসিটা আমরা ভ্যালুগুলো দেওয়া ছিল, প্রোভাইডেড করা ছিল, জাস্ট বসিয়ে দিয়েছি। দেন এখান থেকে হচ্ছে আমাদের এমিটার কারেন্টটাকে বের হবে, দেন গ্রাউন্ডে চলে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এই সার্কিটটা ড্র করতে পারলে আমাদের কিন্তু 1 নম্বরটা ডান হয়ে গেল। ওয়েল, দেন আমরা হচ্ছে যাচ্ছি ডিটারমাইন দ্য অপারেটিং পয়েন্ট, কিউ পয়েন্টে যেটা বের করতে হয়। সো অপারেটিং পয়েন্ট বের করার ক্ষেত্রে আসলে আমাদের কি করতে হয়, আমাদের মনে আছে অপারেটিং পয়েন্ট বলতে আসলে কি বোঝায়? অপারেটিং পয়েন্ট বলতে বোঝায় এই যে আমাদের আউটপুটের যে ভিসিইটা রয়েছে, এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এই ভিসিই, এটা আমাদেরকে বের করতে হবে। দেন আমাদের হচ্ছে এই যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, যে আইসি কারেন্টটা প্রোভাইড হচ্ছে, এই আইসির ভ্যালুটাও বের করতে হবে। এই ভিসিই কমা আইসি, এই যে পয়েন্টটা, এটাকেই অপারেটিং পয়েন্ট বা কিউ বলা হয়। সো আমাদের টার্গেট হচ্ছে মেইনলি ভিসিইটা বের করা এবং আইসিটাকে বের করা। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটার মধ্যে আমরা কিন্তু অলরেডি এটা টেকনিক জানি, যে আমরা যদি এখানে তো আপনাদের প্রোভাইডেড করা ছিল কিন্তু বিটার ভ্যালুটা। সো আমরা কিন্তু একটা জিনিস জানি, যে বিটা ইজ ইকুয়াল টু, সরি, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, তাই না? সো আইসি যদি আমি বের করতে চাই,
যেমন আমি একটু লিখি এখানে যে আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে বিটা ইন্টু আইবি। তাহলে দেখেন আইসিটা বের করতে গেলে অবশ্যই আমাদেরকে আইবিটা আগে বের করতে হবে। বিটার ভ্যালু আমি জানি, ওয়েল আইবি এর ভ্যালুটা জানলে কিন্তু আমি আইসির ভ্যালু বের করতে পারছি। সো আইবি যখনই বের করতে চাবো, আইবি কোথায়? আইবি কিন্তু আমাদের এই যে লেফট সাইডের এই সার্কিটটার মধ্যে। তাহলে অবশ্যই আমাদের এখানে একটা কেভিএল কেসিএল কিছু একটা অ্যাপ্লাই করতে হবে যাতে আমরা আইবিটাকে বের করতে পারি। সো আইপিটা যখনই বের হয়ে যাবে তখন আমরা আইসিটা ইজিলি বের করতে পারবো। আর আইসি যখন বের হয়ে যাবে তখন আউটপুটে একটা লুপ ঘোরালে তখন আননোন কিন্তু একটাই থাকবে, শুধুমাত্র ভিসি। তাহলে তখন আমরা ভিসিটা ইজিলি পেয়ে যাবো। টেকনিকটা হচ্ছে এমন। সো এখন আমরা হচ্ছে ম্যাথটা দেখি যে কিভাবে এটা করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এখানে কিন্তু বলা ছিল যে এটা সিলিকন ট্রানজিস্টর। সো সিলিকন ট্রানজিস্টর যদি হয় তাহলে আমাদের অবশ্যই যে ভিবিই যেটা, হ্যাঁ, আমাদের যে ভোল্টেজ যেটা হচ্ছে বেজ এমিটর ভোল্টেজ, এটা কিন্তু অলওয়েজ কি হবে? সিলিকন যেহেতু 0.7 ভোল্ট কিন্তু। সো এই 0.7 নিয়ে আমরা কাজ করব। সো আমরা কি করলাম মেইনলি ফার্স্টে হচ্ছে আমাদের ইনপুটে একটা লুপ চালাতে হবে, তাই না? বেজ কারেন্ট বের করার জন্য, আইবিটা বের করার জন্য। তো সেক্ষেত্রে যখন আমরা এই যে এই পোর্শনটাতে লুপ চালাবো তখন আসলে কি হবে দেখেন আমাদের মেইনলি হচ্ছে এই যে উপর থেকে আমরা সাপ্লাই দিচ্ছিলাম ভিসিসি। আমি খুব সহজ করে জিনিসটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি আপনাদের এখানে, যে আমি মেইনলি হচ্ছে এখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম কি, এটা তো একটা লাইন ছিল, অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ভিসিসিটাই যাচ্ছে। সো ভিসিসিটা আমরা সাপ্লাই দিলাম এবং সেটা কোন কোন জায়গায় সাপ্লাই হবে, কম্পোনেন্টসের মধ্যে হচ্ছে সে খরচ হয়ে যাবে, রাইট? একটা হচ্ছে আরবি, এই জায়গায় কিছু খরচ হবে। আর একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ভিবি, রাইট? তার মানে এখানে মেইনলি আমরা কি পাচ্ছি, কোথায় কোথায় হচ্ছে এটা খরচ হয়ে যাবে। খরচ হওয়ার জায়গাগুলো কোথায়? একটা হচ্ছে আমাদের আরবি, কিন্তু এটা কি আরবি হিসেবে লেখা যাবে না, কারণ এটা ভোল্টেজ ফরম্যাটে লিখতে হবে, আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। সো ভোল্টেজ ফরম্যাটে যেহেতু লিখতে হবে, আমরা ভোল্টেজ সমান জানি আই ভি ইজ ইকুয়াল টু আই আর, তাই না? তার মানে এখানে কারেন্টটাও গুণ করতে হবে। সো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা কি আইবি কারেন্ট যাচ্ছে অবশ্যই। তাহলে আমরা এখানে জাস্ট আইবিটাও গুণ করে দিলাম। ওয়েল, সো এই জায়গাটাতে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হলো। আরেকটা জায়গা আছে সেটা কি ভিবি, এই জায়গায়ও কিন্তু আরেকটু ভোল্টেজ ড্রপ হয়ে যাবে বা বাকি ভোল্টেজটা ড্রপ হয়ে যাবে, সেটা হচ্ছে ভিবি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কেভিএল এ যখন আমরা লুপটা যখন চালালাম এই সাইডে, বাম সাইডে এখানে যখন লুপটা চালালাম কেভিএল অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু আমরা আসলে মেইনলি এই কোশ্চেনটা পেলাম। এখন এখান থেকে আমাদের দরকার হচ্ছে এই আইবি এর ভ্যালুটা। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে জাস্ট কি করতে পারি, আমরা হচ্ছে আইবি আরবিটাকে এক সাইডে রাখলাম, তাহলে এখানে ভিসিসি মাইনাস ভিবি হয়ে যাবে। দেন এখান থেকে যদি আমরা আইবিটা ইজিলি বের করতে চাই তাহলে জাস্ট আরবিটা দ্বারা ওই সাইডে গিয়ে ভাগ করে দিব। তাহলেই তো আমাদের আসলে কাজ হয়ে যাচ্ছে, তাই না? আরবি দ্বারা ভাগ করে দিব, এই কাজটাই কিন্তু এখানে করেছে দেখেন, এই যে। এবং এখানে বাকি ভ্যালুগুলো সব দেওয়া ছিল, ভিসিসি প্রোভাইডেড ছিল, ভিবি আমরা পেয়ে গেছি কারণ আমাদের কোশ্চেনে বলা ছিল এটা একটা ট্রানজিস্টরটা কি সিলিকনের। সো সিলিকন হলে অবশ্যই কিন্তু আমরা 0.7 এটা অ্যাজিউম করে নিতেই পারি। হ্যাঁ, যদি জার্মানিয়াম বলা থাকতো 0.3 আমরা অ্যাজিউম করে নিতে পারতাম। সো ব্যাপারটা আসলে এই। সো এখন এখানে মেইনলি যেটা আমরা করব যে আমাদের যেহেতু আইবি এর ভ্যালুটা বের হয়ে গেল, সো এখন আমাদের আইসি বের করা কিন্তু কোনো বিষয় না, কারণ আমরা জানি বিটার একটা রিলেশন আছে, একটা ফর্মুলাই আছে যে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু আইবি। সো বিটার ভ্যালুটা আমাদের অলরেডি কোশ্চেনে প্রোভাইডেড ছিল, এটা কত? 150। তাহলে এখন জাস্ট আমরা এই ইকুয়েশনটা বসিয়ে এখানে আইবি এর ভ্যালুর সাথে 150 যখনই গুণ করে দিলাম তখনই কিন্তু আমরা এখান থেকে খুব ইজিলি হচ্ছে আমাদের আইসিটা পেয়ে গেলাম। সো আপনারা এখানে হচ্ছে ইউনিটগুলো একটু মেনটেন করবেন যে আমরা হচ্ছে কখন যদি মাইক্রো অ্যাম্পিয়ার পাই তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মিলি অ্যাম্পিয়ারে নিব কি না, নেওয়াটা ইজি হবে। ইন জেনারেল আমরা আসলে কখনোই এই ম্যাথগুলো আসলে মিলি অ্যাম্পিয়ারে নেওয়া ট্রাই করি, আমরা মাইক্রো অ্যাম্পিয়ার রাখা ট্রাই করি না। মাইক্রো অ্যাম্পিয়ারে একটা উদ্ভট একটা রেজাল্ট আসে, দেখেন এখানে অনেক বড় একটা রেজাল্ট আসবে, দরকার কি? মিলি অ্যাম্পিয়ারে নিয়ে নিয়েছে, এই জন্য জাস্ট ভাগ করে 1000 দ্বারা ভাগ করলেই কিন্তু মাইক্রো থেকে মিলিতে চলে আসে। ওয়েল, সো এই ব্যাপারটাই আর কি। দেন আমাদের হচ্ছে কালেক্টর এমিটর ভোল্টেজটা মেইনলি হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট বের করতে গেলে দুটো পয়েন্ট লাগবে, একটা হচ্ছে আইসি আর একটা হচ্ছে ভিসি। আইসি তো আমাদের বের হয়ে গেল, এবার আমরা ভিসিটাকে বের করি। সো ভিসিটা আসলে কোথায় দেখেন, এই যে আউটপুটের যে অংশটুকু এইটুকুর মধ্যে, এই সার্কিটটার মধ্যে কিন্তু ভিসিটা আছে, অর্থাৎ এই যে আমাদের এই কালেক্টর এবং এমিটর যে জাংশনটা এটাই তো ভিসি। সো এই ভিসির ভ্যালুটা বের করতে চাইলে অবশ্যই আমাদের এই যে এই জায়গাটাতে একটা লুপ চালাতে হবে। সো এখানেও সেমভাবে যদি লুপ চালাই, ফার্স্টে আমরা সাপ্লাই দিচ্ছি ভিসিসি, আর এটা কোথায় কোথায় ভাগ হয়ে যাবে, কিছু হচ্ছে আরসির মধ্যে ডিভাইড হয়ে যাবে। সো আরসি তো লিখতে পারবো না কারণ ভি ফরম্যাটে লিখতে হবে, তাহলে সামনে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে আইসি এটা গুণ করে দিলাম। দেন আমাদের নেক্সট অংশটুকু কোথায় আসলে ড্রপ হবে, ভোল্টেজটা বাকিটুকু কোথায় ড্রপ হবে, বাকিটা ড্রপ হবে আমাদের মেইনলি হচ্ছে এই ভিসি যে পোর্শনটা আছে এখানে, কারণ আর তো কোনো কম্পোনেন্টস নেই, দুটোই আছে। সো দুটোতেই ভাগ হয়ে যাবে। আমরা 9 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, সেটা টোটালি খরচ হয়ে যাবে আমাদের সার্কিটের মধ্যে। তাহলে খরচ হওয়ার জায়গা কোথায় কোথায়, এইটা একটা জায়গা আর একটা এইটা জায়গা। সো এই দুটো জায়গায় জাস্ট ডিভাইড হয়ে গেল ভিসিসিটা। তাহলে এখন এখান থেকে আমাদের ভিসিইটা দরকার। সো আমরা ভিসিইটা কিভাবে পেতে পারি, ভিসিসি থেকে জাস্ট হচ্ছে আমরা যদি আইসি আরসিটাকে মাইনাস করে দিই তাহলে তো আমরা ভিসিইটা পেয়ে যাচ্ছি। সো এই ইকুয়েশনটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এই যে ভিসি ইজ ইকুয়াল টু আইসি মাইনাস সরি ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি। সো এখানে হচ্ছে আমাদের সবগুলো ভ্যালুই জানা, আমরা ভিসিসির ভ্যালু কোশ্চেন থেকে পাচ্ছি, আইসির ভ্যালুটা একটু আগে আমরা বের করে নিলাম, আরসির ভ্যালুটা আমাদের কোশ্চেনে প্রোভাইডেড ছিল। দেখেন কোশ্চেনে আমাদের আরসির ভ্যালুটা যে 2 কিলো ওহম প্রোভাইডেড ছিল। সো আমরা জাস্ট বসিয়ে দিলাম এবং আমরা কিন্তু এখান থেকে আমাদের যে
ভিসিইটা এই ভিসিইটা কিন্তু বের করে ফেলতে পারলাম হচ্ছে 3 ভোল্ট। ওয়েল, সো যখনই আমাদের ভিসিই এবং হচ্ছে আইসি বের হয়ে গেল, সো এটাকেই জাস্ট কমা দিয়ে যদি আমি লিখি, ওটি হচ্ছে আমাদের সেই পয়েন্ট। যেমন আমরা যখন এক্স এক্সিস ওয়াই এক্সিসে সাপোজ কথার কথা এই পয়েন্টটাকে আমরা যদি বলতে চাই, এখানে সাপোজ 1 আছে, এখানে 1 আছে, আমরা কি বলতাম যে সাপোজ আমাদের এক্স যে পয়েন্টটা এটা হচ্ছে 1,1। সো অপারেটিং পয়েন্টটা এভাবেই লিখতে হয়। জাস্ট এই প্রথম পজিশনে হচ্ছে ভিসিইটাকে ইউজ করতে হয়, কমা এই সেকেন্ড পজিশনে আমাদেরকে আইসিটাকে ইউজ করতে হয়, এটাই। আর অপারেটিং পয়েন্টটাকে কিউ দ্বারা প্রকাশ করে। সো এই যে কিউ পয়েন্টটা কি হবে, জাস্ট ফার্স্টে ভিসি এর ভ্যালুটা, কমা তারপর আইসি এর ভ্যালুটা, এটি হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট। ওয়েল, হয়ে গেল। এবার লাস্ট যে অংশটুকু ছিল, এখানে হচ্ছে আমাদেরকে বলছিল যে ড্র দ্য ডিসি লোড লাইন। আচ্ছা, ডিসি লোড লাইন এই দুটো হচ্ছে অপারেটিং পয়েন্ট বের করে, এবং ডিসি লোড লাইন এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা আপনারা খুব ভালোভাবে দেখবেন। ডিসি লোড লাইন কিভাবে ড্র করে, এটার জন্য আমাদের মেইনলি যেটা লাগবে, যে আউটপুট সার্কিটটাতে আমরা একটু আগে কিন্তু একটা লুপ ঘোরালাম, এই যে লাস্টে এই যে সি, এটা হচ্ছে এই আরসিতে কিছু ড্রপ হয়ে গেল, দেন ভিসিটাতে কিছু ড্রপ হলো। এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ করেছিলাম না আমরা, এই যে দেখেন ভিসি ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস আইসি ইন্টু আরসি। এই ইকুয়েশনটার মধ্যে জাস্ট একবার হচ্ছে ভিসির ভ্যালু 0 বসাবো, তখন আইসির একটা মান পাবো, আর একবার আইসির ভ্যালু 0 বসাবো, তখন ভিসির একটা মান পাবো। এই দুটো ভ্যালু দিয়ে আমরা আসলে ডিসি লোড লাইনটাকে ড্র করে ফেলতে পারি, যদি অপারেটিং পয়েন্টটা আমাদের আগে থেকেই হচ্ছে থাকে বের করা। যেমন আমরা একটু আগেই কিন্তু 2 নম্বরে হচ্ছে অপারেটিং পয়েন্ট বের করে রেখেছি। এবার আমাদের জাস্ট কাজ কি? কাজ হচ্ছে এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখে দিচ্ছি। এই যে ভিসিই আউটপুটের যে লুপ চালানোর মাধ্যমে যে কেভিএল এপ্লাই করার মাধ্যমে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, যে ভিসি এটা হচ্ছে ভিসিসি মাইনাস হচ্ছে আইসি ইন্টু আরসি। এই জায়গাটাতে জাস্ট আমরা কি করব, একবার আইসির ভ্যালুটাকে 0 বসাবো, তখন আমরা ভিসি এর একটা ভ্যালু পাবো। আবার সেকেন্ড বার গিয়ে আমরা ভিসিটাকে 0 বসাবো, তখন আইসির একটা ভ্যালু পাবো। আচ্ছা, ফার্স্টে যদি আমরা আইসির ভ্যালুটা 0 বসাই, তাহলে এই যে ফুল পোর্শনটা 0 ইন্টু আরসি মানে পুরাটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে ভিসিসি মাইনাস হচ্ছে 0, তার মানে ভিসি এবং ভিসিসি ইকুয়াল হয়ে গেল। তাহলে ভিসি এর ভ্যালুটা কত পাচ্ছি? ভিসিসি এর ভ্যালুটাই আমরা পাচ্ছি কত? 9 ভোল্ট। ভিসিসি দেওয়া ছিল কোশ্চেনে 9 ভোল্ট, সো ভিসি এর ভ্যালুটাও 9 ভোল্টই পাচ্ছি। ওয়েল, যখন আমরা এই যে আইসিটা 0 বসাচ্ছি, তখন আমরা ভিসিটা কত পাচ্ছি? 9 ভোল্ট পাচ্ছি। এবার আমরা উল্টো কাজটা করব। এবার হচ্ছে আমরা ভিসিটাকেই 0 বসাবো এবং দেখবো এবার আইসির ভ্যালুটা কত আসে। আচ্ছা, যদি আমরা এই ভিসিটাকেই 0 বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 হয়ে যাচ্ছে, তাই না? জিনিসটা অনেকটা এরকম আসছে না, যে ভিসিসি মাইনাস হচ্ছে আইসি ইন্টু আরসি। ভিসিটাকে যদি আমরা 0 বসাই, আচ্ছা, তাহলে এবার এখান থেকে আসলে আমাদের ভ্যালুটা কি আসবে, এই যে আইসির ভ্যালুটা কি আসবে, জাস্ট এটা যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, তাই না? জিনিসটা অনেকটা এরকম এরকম হয়ে যাবে। দেন যদি আমরা এখান থেকে এই আইসির ভ্যালুটা বের করতে চাই, তাহলে মেইনলি হচ্ছে আমাদের ভিসিসিটাকে আমরা ভাগ দিচ্ছি আরসি দ্বারা, তাই তো? তা এই কাজটা এখানে করছি, যে ভিসিসির ভ্যালু 9 ডিভাইডেড বাই আরসির ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 2 কিলো ওহম। যখন এই ডিভিশনটা আমরা করলাম, তখন কিন্তু এখান থেকে 98 ভোল্ট ছিল, ভোল্টকে আমরা কিলো ওহম দ্বারা হচ্ছে, সরি, কিলো দ্বারা হচ্ছে আমরা ভাগ করছি, কিলো ওহম এককটা কিলো ওহম ছিল। সো কিলো ওহম দ্বারা যখনই ভাগ করছি, তখন কিন্তু আমাদের ভোল্টেজটাকে যখন কিলো ওহম দ্বারা ভাগ করবো, অবশ্যই কিন্তু মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে, তাই না? ভোল্টেজকে আমরা ওহম দ্বারা ভাগ করলে আমরা অ্যাম্পিয়ারে পেতাম, বাট আমরা ওহম দ্বারা তো ভাগ করিনি, আমরা একটা বড় ভ্যালু বা কিলো ওহম দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের রেজাল্টটা ছোট আসবে বা মিলি অ্যাম্পিয়ারে আসবে। ওয়েল, সো আইসিটা আমরা মিলি অ্যাম্পিয়ারে পেয়ে গিয়েছি। সো এই যে দুটো ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। যখন একবার আমরা আইসিটাকে 0 বসালাম, তখন আমরা ভিসির ভ্যালু পেলাম 9 ভোল্ট। আবার যখন আমরা ভিসির ভ্যালুটাকে 0 বসালাম এই ইকুয়েশনে, তখন আমরা আইসির ভ্যালুটা পাচ্ছি 4.5 অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার। সো এই জিনিসগুলো দিয়ে আমরা এখন একটা গ্রাফ ড্র করব এবং ডিসি লোড লাইন আঁকার ট্রাই করব। আমরা কি করেছি, মেইনলি হচ্ছে ফার্স্টে হচ্ছে এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়েছি। এক্স এক্সিস বরাবর অলওয়েজ আমরা ভোল্টেজটাকে রাখি, সো ভিসিটাকে রাখলাম, এবং ওয়াই এক্সিস বরাবর আমরা সবসময় কারেন্টটাকে রাখি, সো আমরা আইসিটাকে রাখলাম। এবং এককটা হচ্ছে এখানে মিলি অ্যাম্পিয়ার, আর ভি এর এককটা বা ভিসি এর এককটা ভোল্ট। ওয়েল, এবার এই যে পয়েন্টগুলো আমরা পেলাম না, একটু আগে মাত্রই পেলাম, এই যে ভিসি হচ্ছে 9 ভোল্ট আর আইসি হচ্ছে 4.5 মিলি অ্যাম্পিয়ার। সো এটা জাস্ট বসাবো, এই যেখানে 4.5 ওয়াই এক্সিসে একটা বিন্দু দিলাম, অ্যান্ড এক্স এক্সিসে 9 ভোল্টের এখানে একটা বিন্দু দিলাম। ওয়েল, এবার জাস্ট এদেরকে হচ্ছে অ্যাড করে দিব, এই দুটো লাইনকে জাস্ট একটা স্কেল দিয়ে এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমরা যেটা পাচ্ছি, এটি হচ্ছে আমাদের সেই ডিসি লোড লাইন। অ্যান্ড আমরা একটু আগে যে 2 নম্বরে যে অপারেটিং পয়েন্টটা বের করেছি না, আপনারা খেয়াল করে দেখবেন যে এই অপারেটিং পয়েন্টটা হচ্ছে অলওয়েজ হচ্ছে এখানে হচ্ছে এই ছেদবিন্দুটার মধ্যে হবে। কিভাবে? অপারেটিং পয়েন্ট কত পেয়েছিলাম? 3 ভোল্ট এবং হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার পেয়েছি। এখন এই গ্রাফের মধ্যে আমরা জাস্ট এটা একটু বসাই। যদি এটা 9 ভোল্ট হয়, 3 ভোল্ট মোটামুটি সাপোজ কথা এরকম কোনো একটা পজিশনে আছে, আমরা জাস্ট একটা বিন্দু দিলাম। দেন আমরা 3 মিলি অ্যাম্পিয়ারও এখানে ওয়াই এক্সিসের বরাবর একটা বিন্দু দিলাম। জাস্ট এই যে অপারেটিং পয়েন্টের যে বিন্দুগুলো ছিল একটু আগে বের করে রেখেছিলাম, 3 ভোল্ট আর 3 মিলি অ্যাম্পিয়ার, এটাই জাস্ট বসালাম এই গ্রাফে। এখন জাস্ট আপনারা হচ্ছে এটাকে একটু অ্যাড করবেন, মানে হচ্ছে এক্স এক্সিসের সমান্তরালে এরকম একটা টান দিবেন, দেন আবার এটাকে ওয়াই এক্সিসের সমান্তরালে এরকম একটা টান দিবেন। দেখবেন যে এই ডিসি লোড লাইনের একটা জায়গায় গিয়ে মিলিত হয়েছে, তারা একদম পারফেক্টলি মিলিত হয়েছে। এটি হচ্ছে সেই কিউ পয়েন্ট। সো আমরা
ডিসি লোড লাইন তো পেয়ে গিয়েছি এবং আমাদের কিউ পয়েন্টটাও এখানে দেখাই দিবেন আপনারা, এটা বেটার। সো জাস্টিফিকেশনের জন্য এটা ইউজ করা হয়। তো এই জিনিসটি আর কি মেইনলি, আর কিছু না। আউটপুট যে ইকুয়েশনটা ছিল এখানে হচ্ছে একবার ভিসির ভ্যালু 0 বসাবো, আইসির একটা ভ্যালু পাবো, আবার হচ্ছে আইসির ভ্যালুটাকে 0 বসালে ভিসি এর একটা ভ্যালু পাবো। এই দুটো ভ্যালুকে আমরা কাজে লাগিয়ে আমাদের যে গ্রাফটা বা ডিসি লোড লাইনটা আছে সেটা হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে ড্র করে ফেলতে পারবো। এবং অপারেটিং পয়েন্টটা যে আমাদের এখানেই লাইস করে বা এক্সিস্ট করে সেই জিনিসটা আমরা জাস্ট একটু দেখিয়ে দেবো, তাহলেই আমাদের কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার করা কমপ্লিট হয়ে যাবে। সো এই ছিল আপনাদের সামার 25-এর কোশ্চেনের সলিউশন। সো আই থিঙ্ক টপিকগুলো আপনারা বুঝতে পেরেছেন, যদিও আমি বেশ কিছু জিনিস হচ্ছে জাস্ট বলে গিয়েছি, কারণ ইন ডিটেলস এগুলো আমরা হচ্ছে আমাদের প্রাইভেট কোর্সে পড়িয়েছিলাম। সো আমি তারপরেও ট্রাই করেছি যতটুকু সহজভাবে জিনিসটাকে উপস্থাপন করা যায়। আপনারা যদি কোনো বুঝতে প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনাদের জন্য কমেন্ট সেকশন ওপেন থাকবে এবং সহজে হচ্ছে আপনারা আমাদের সাথে প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, জানাতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।